ওকে, সো আমরা 9B এর সেকেন্ড টাইপটা শুরু করতে যাচ্ছি। সেকেন্ড টাইপটা বেসিক্যালি বাঘ ভাল্লুকের টাইপ, অর্থাৎ বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, ব্যক্তি বাসকে ধরতে পারবে কিনা, ধরাধরি এবং ধরাধরি। সো এই ধরনেরগুলো আমরা 9-10-এ অনেক করেছি। 9-10-এ এগুলো আমাদের অনেক বেশি পপুলার ছিল। সো আমরা সেই ম্যাথগুলো এখানে আবার শুরু করছি। তো ঘটনাটা কি ঘটে? ঘটনাটাতে বেসিক্যালি যেটা ঘটে, আমরা ধরে নিই যে কোনো একটা বিন্দুতে গিয়ে ধরতে পারবে। তো আমরা চিন্তা করি এভাবে করে, যেমন ধরো এখানে বলছে কি একটি বিড়াল 12 মিটার দূরে একটি ইঁদুরকে দেখতে পেলো। সো এখানে মনে করলাম এ বিন্দুতে বিড়াল আছে, বিড়াল ঠিক 12 মিটার দূরে এখানে বি বিন্দুতে কাকে দেখতে পেলো? একজন বিড়ালকে দেখতে পেলো। বিড়াল স্থির ছিল। সো বিড়ালের যে বেগ সেটাকে যদি আমি ভি অফ ক্যাট বলি, এটা বেসিক্যালি ইনিশিয়ালি ছিল 0 এবং এই বিড়ালটা ত্বরণে চলা শুরু করেছিল এবং বিড়ালের যে ত্বরণ, এই ত্বরণটাকে আমরা বলছি 2 মিটার পার। আচ্ছা, বিড়ালের ঘটনাগুলো এখানে কেন লিখতেছি? বিড়ালের ঘটনাগুলো সব লিখবো এই বিন্দুতে। বিড়াল যেহেতু এই বিন্দুতে ছিল, বিড়াল কি করছে? বিড়াল হলো যে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করছিল। সো বিড়ালের আদি বেগ ছিল 0 এবং বিড়াল যে ত্বরণটাতে চলা শুরু করলো সেই ত্বরণটা হলো কত? সেটা ত্বরণটা হলো যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর কি হলো? ইঁদুরটি 4 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ানো শুরু করলো। সো এই যে এখানে ইঁদুর ছিল র্যাট চলতেছিল সমবেগে, কোনো আদি বেগ নাই, শেষ বেগ নাই, যা আছে সব সমবেগ। সেটা কত বললো? 4 মিটার পার সেকেন্ড। এখন কত সময় পরে এবং কত দূরে ধরতে পারবে? সো কত সময় পরে কত দূরে আমরা কি চিন্তা করব যে ঠিক এই যে সি বিন্দু আছে, সি বিন্দুতে গিয়ে ধরতে পারবে। আমরা চিন্তা করলাম কি যে সি বিন্দুতে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে। সি বিন্দুতে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে। তো সি বিন্দুতে যদি বিড়াল ইঁদুরকে ধরতে পেরে থাকে, দ্যাট মিন্স কি ঘটনা ঘটবে তাহলে? এই যে বিড়াল যাচ্ছে কতটুকু? বিড়াল যাচ্ছে এ থেকে একদম সি পর্যন্ত, আর ইঁদুরটা যাচ্ছে বি থেকে সি পর্যন্ত। এখন দুইজনই যেহেতু একজন একজনকে ধরে ফেলতে পারছে, দ্যাট মিন্স দুইজনই মূলত সি বিন্দুতে একটা ফিক্সড টাইমে গিয়ে পৌঁছিয়েছে এবং সেই টাইমটা চিন্তা করলাম টি। তাহলে সি বিন্দুতে বিড়াল ইঁদুরকে সি বিন্দুতে টি সেকেন্ড সময় পর বা টি সেকেন্ড সময়ে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে। দ্যাট মিন্স আমার এই যে বি থেকে সি পর্যন্ত যাইতে ইঁদুরের যতটুকু সময় লাগছে সেটা যদি হয় টি সেকেন্ড, এ থেকে সি পর্যন্ত আসতে ইঁদুরেরও ঠিক ততটুকু সময় লাগছে, সেটাও কত? টি সেকেন্ড। এখন বিসি মানে কি? বিসি হলো যে অতিক্রান্ত দূরত্ব সমবেগে, দ্যাটস ওয়াই এখানে আমি ভি ইন্টু লিখবো টি অথবা লিখে দিব 4t, আর যেটা হবে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, দ্যাটস ওয়াই এখানে লিখতে হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউর মান বলছে 0, তাহলে এখানে আমাকে লিখতে হবে হাফ ইন্টু এ, দ্যাট মিনস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে হাফ আর 2 কাটা যাবে, থাকবে টি স্কোয়ার। এখন অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অথবা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি যে এ থেকে সি পর্যন্ত দূরত্বটাকে তুমি 12 প্লাস বিসি লিখতে পারো। এখন এ থেকে সি এটাকে লিখতেছো তুমি টি স্কোয়ার। এ থেকে সি পর্যন্ত যাইতে ইঁদুরের যে সময় লাগছে সেই হিসাবে এ থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব লেখা যায় টি স্কোয়ার। এখান থেকে 12 আর বিসিটা লেখা যায় 4 ইন্টু টি। তো এখান থেকে তুমি যদি সলভ করতে চাও টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো সলভ করলে কি হবে? 3 6 2 12। তুমি যদি এখানে লিখতে চাও টি স্কোয়ার মাইনাস 6t প্লাস 2t মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে তুমি টি মাইনাস 6 ইন্টু টি প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারো। তো তোমার টি এর মানটা আসে 6 এবং মাইনাস 2, যেটা অগ্রহণযোগ্য, 6টা গ্রহণযোগ্য। দ্যাট মিনস 6 সেকেন্ড সময় পরে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। এবং কত দূরে? অর্থাৎ এসি এর মোট মানটা জানতে চেয়েছে। এসি ইজ ইকুয়াল টু তুমি পেয়েছো এখানে টি স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার অথবা 36 মিটার। দ্যাট মিন্স এই যে এখান থেকে পুরো এতটুকু দূরত্বটা হলো যে 36 মিটার। তাহলে বিড়াল ইঁদুরটিকে 36 মিটার দূরে এবং 6 সেকেন্ড সময়ের একটা গ্যাপে গিয়ে সুন্দর মতো ঝাপটি মেরে ধরে ফেলতে পারবে। সিমিলার কনসেপ্ট, একই জিনিস। একটি ব্যক্তি তার 120 মিটার সম্মুখে, এই যে ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, 120 মিটার সম্মুখে সুষমতরণের সরল পথে একটি বাস ছাড়তে দেখলো। তাহলে যেখানে একটা বাস ছিল, যে বাস এখান থেকে শুরু করছে, কিভাবে যাওয়া? বাস এখান থেকে যাওয়া শুরু করছে সমতরণে। ত্বরণের মান বলেছে
না, ত্বরণের মান পড়েনি, ত্বরণের মানকে আমরা চিন্তা করলাম এ, স্থির অবস্থায় ছিল, তাহলে আদিবেগটা ধরে নিলাম কত, 0। আর এখানে আমার লোকটি কী করতেছিল, সমাবেগে দৌড়াচ্ছিল, সেই সমাবেগটা হলো কত, ভি। এবং 1 মিনিট সময় ধরে ফেলতে পারছে, দ্যাট মিনস এই যে এখানে যে ব্যক্তিটা দাঁড়ায় ছিল আর এখানে যে বাসটা ছিল, এরা দুইজন এখানে এসে মিলে গেছে, অর্থাৎ বাস এবং ব্যক্তি দুইজন একসাথে হয়ে গেছে এই পয়েন্টতে এসে। ওকে, এবং এই সি বিন্দুতে এসে বাস এবং ব্যক্তি যেহেতু মিলিত হয়ে গেছে 1 মিনিট সময়, দ্যাট মিনস এ থেকে সিতে আসতে আমার ব্যক্তির সময় লাগছে টি সেকেন্ড, আবার বি থেকে সিতে যাইতে আমার বাসের সময় লাগছে টি সেকেন্ড। এখন এসিটা কি, সমবেগ। তো সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্বের সূত্র কি হবে, বেগ ইন্টু সময়, সময়টা 1 মিনিট, দ্যাটস ওয়াই 60 সেকেন্ড। আর বিসিটা কি, বাসের অতিক্রান্ত দূরত্ব, সেটা আদিবেগটা যেহেতু অবশ্যই কিসে আছে সমতরণে আছে, দ্যাটস ওয়াই এখানে ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। ইউর মান যেহেতু 0, এখানে লিখবো না, শুধু হাফ ইন্টু এ ইন্টু টি, টি এর জায়গায় লিখবো কত, 60 স্কোয়ার। সো 60 ইন্টু 60, দ্যাট মিনস 3600, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1800, এ হলো আমার বিসি এর মান। ওকে, এই দুটো হচ্ছে আমার ইনফরমেশন অনুযায়ী লেখা বা বানানো ইকুয়েশন। নাও এখন এই যে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম অথবা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা বলতেই পারতেছি যে 120-এর সাথে বিসি অর্থাৎ 1800 ইন্টু এ যদি কী করি, যোগ করি, সেটা মূলত কার সমান হবে, 60 ইন্টু ভি এর সমান হবে। ঠিক আছে কিনা? সো এটা একটা জিনিস আমরা কিন্তু বুঝে গেলাম। এখন কথা হইল যে এই কথাবার্তা থেকে আমার আননোন তো দুইটা, একটা হলো এ, একটা হলো ভি। কয়টা আননোন, দুইটা আননোন। এখন এই দুইটা আননোন বের করার জন্য জাস্ট একটি ইকুয়েশন দিয়ে আমাদের কেমনে হবে, তো অবশ্যই এখানে আমার একটি ইকুয়েশন দিয়ে হবে না। তো এখানে আমাকে এই জায়গার এই অঙ্কটা করার পিছনে কারণ ছিল এটা, যে গেম সেম, একই জিনিসগুলো দেওয়া আছে, শুধু লিখে ফেললা, কিন্তু দেখবো যে আলটিমেটলি একটা জায়গায় স্টাক হয়ে গেছে, যে এরপরে তুমি অঙ্কটা সলভ করতে পারতেছো না। তখন তোমাকে যেটা করতে হবে, তখন তোমাকে একটু চালাক হইতে হবে। কীভাবে চালাক হইতে হবে, তুমি এখানে টি এর মান 60 বসায় লিখে ফেলছো না, টি এর মানটা 60 না বসাই তুমি যদি টি বসাইতা, তাহলে এখানে তোমার এসি ইজিকুল টু কী থাকতো, 60 টি থাকতো। আর তোমার বিসি ইজিকুল টু কী থাকতো, বিসি ইজিকুল থাকতো এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, অ্যান্ড তুমি এরপরে যদি ইকুয়েশনটাতে বসাইতা, কীভাবে লিখতা যে 120-এর সাথে হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 60 ইন্টু টি। সাজায় লিখতা 240 প্লাস এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 60 ইন্টু টি, তার সাথে 2 গুণ, অথবা এটি স্কোয়ার মাইনাস 120 টি প্লাস 240 ইজ ইকুয়াল টু কত, 0। এই যে তুমি টি এর মানটা 1 মিনিট চিন্তা না করে টি এর মানটা এভাবে করে লিখলা, কেন লিখলা, জাস্ট অ্যান্ড জাস্ট এখানে এই কোনো রকম একটা ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডটার জন্য। কোনো রকমে ধরতে পারা মানে কি, টি এর এখানে দুইটা মান হবে না। কোনো রকমে ধরতে পারা মানে হলো যে এখানে ঘটনাটা এমন ঘটছে যে একদম নেক টু নেক, যে এতটুকু দূরত্বে আছে দেখেই ধরতে পারছে না, আর ধরতে পারতো না। অর্থাৎ এখান থেকে যে আমি সলভ করে টি এর ভ্যালুটা পাবো, টি এর মানটা পাবো, টি এর মানটা যে আমি এখান থেকে 1 মিনিট অথবা 60 সেকেন্ড পেয়েছি। ওকে, একটু ছোট্ট কারেকশন করি, আমি এখানে ছোট্ট একটা ভুল করে ফেলেছি, 60 টি লিখে রেখেছি, এটা 60 টি না ভিটি হবে, এই যে ভিটি, তাহলে এখানে এটা 60 টি না, এগুলো সবগুলো ভিটি হবে। ওকে, কারণ ভি তো আমি জানি না। ওকে, 2VT। হ্যাঁ, সো এখন এই যে এখান থেকে আমাদের কাজ কী হবে, এখান থেকে আমরা বলবো যে টি এর দুইটা মান না হয় টি এর মান হবে একটা। কোনো রকমে ধরে ফেলছি মানে কি, এখানে আমার দুটো অপশন নাই, জাস্ট একটা অপশন আছে, এটা আমি টাচ করে ফেলছি, ওইটা ক্র্যাক করে ফেলছি, অর্থাৎ টি এর মান একটাই। তো টি এর দ্বিঘাত সমীকরণ কিন্তু মান একটা, দ্যাট মিনস এদের মানগুলো সমান হবে। তো সেক্ষেত্রে তুমি এখানে পৃথকের মান অর্থাৎ 2v স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ইজ ইকুয়াল টু বলতে পারো 0। দ্যাট মিনস সাজায় যদি লিখতে যাই কি দাঁড়াচ্ছে, 4v স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু 240 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি লিখতে পারতেছো 4 কমন নিয়ে কাটাকাটি করে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 240 ইন্টু এ। এই হলো তোমার 2 নম্বর ইকুয়েশন।
নাও এখন তুমি 1 and 2 কে যদি কী করো, এই দুটাকে যদি এখন তুমি সলভ করো, তুমি একটা মান পাবা ভি এর আর একটা মান পাবা কিসের, এ এর। ওই ক্যালকুলেশনটা আমি দেখালাম না পক্ষান্তর করতে বা মান সাবস্টিটিউশন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি তোমরা জানো। তো এখানে যেটা আমি এখানে অঙ্কটা এই যে এই ধরাধরির অঙ্কটা আমি কেন বাঘ ভাল্লুক অথবা ইঁদুর বিড়ালের পরপরই আবার দেখাচ্ছি সেম অঙ্ক, বিকজ এখানে একটা নতুন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কোনো রকমে। এই কোনো রকমে ওয়ার্ডটার কারণে যেটা হবে, আমার এখানে টি ধরে যদি আমি ইকুয়েশন চিন্তা করতাম, ওই টি এর ভ্যালু একটা বের হবে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য গেম। আমরা আশা করি বুঝতে পারছি, কারণ তুমি যদি ওভাবে চিন্তা না করতে, তোমার আননোন দুইটার জন্য শুধু একটা ইকুয়েশন আসতো আর একটা ইকুয়েশন বের হতো না। সো এখন দুইটা আননোনের জন্য আমি খুব সুন্দর মতো দেখো, এই যে 3 নম্বর একটা ইকুয়েশন আর 4 নম্বর একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন বের করছি। এগুলোকে সলভ করলে তুমি ভি এবং এর মান পেয়ে যাবে, দ্যাটস ইট। এরপরে কি বলছে দেখো, একটি বাস স্থির অবস্থা হতে 2 ফুট সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে। দেখাও যে একজন লোক 10 ফুট পার সেকেন্ড সমবেগে দৌড়িয়ে বাসটি ধরতে পারবে না যদি সে বাসটি হতে 25 ফুটের বেশি পেছনে থাকে। ওই যে টি এর মানটা তাহলে এবার কি আসবে না, বাস্তব মান আসবে না, টি এর মানটা অলওয়েজ নেগেটিভ আসবে। লেট আস চেক। আমরা যদি একটু লিখতে চাই, এই যে বাস ব্যক্তি ছিল এখানে, বাস ছিল ব্যক্তিটার সামনে, ধরে নিলাম আপাতত 25 ফুট সামনে। ঠিক আছে, তো এরা দুজন সি বিন্দুতে গিয়ে মিলিত হইলো কত সেকেন্ড সময় পরে, টি সেকেন্ড সময় পরে। তো সেই হিসাবে এসি এর মানটা যদি চিন্তা করতে চাই, ও ব্যক্তি যাচ্ছিল 10 ফুট পার সেকেন্ড সমবেগে, তাহলে 10 ইন্টু টি। আর বিসির কথা যদি চিন্তা করি, বিসি যাচ্ছিল আমার সমত্বরণে, তাহলে এই যে 1/2 ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার অথবা টি স্কোয়ার। তো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বেসিক্যালি আমরা লিখতে পারতেছি 25 প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10t। তো এখন টি স্কোয়ার মাইনাস 10t দেন প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা এখন পৃথকের মানটা বের করতে চাই, আচ্ছা এখানে 25 চিন্তা না করে এটাকে আপাতত এক্সই যদি চিন্তা করি, আমরা যদি এটাকে এক্স দিয়ে চিন্তা করি, অবস্থা কি দাঁড়ায় একটু দেখি। এক্স বললাম ওকে। তো এখান থেকে যদি পৃথকের মান বের করি, বি স্কোয়ার দ্যাট মিনস 100 মাইনাস 4 এসি এর মান 1, সি এর মান এক্স। টি এর মানটা যদি বাস্তব হইতে হয়, এটার মানটা 0 থেকে বড় হওয়া লাগবে অথবা 0 সমান হওয়া লাগবে। যদি আমরা কি চাই, যদি টি বাস্তব হতে হয়, তবে অবশ্যই এবং অবশ্যই কি হইতে হবে, আমার পৃথকের মানে যে দ্বিঘাত সমীকরণের পৃথকের মানটা কি হইতে হবে, এই দ্বিঘাত সমীকরণের পৃথকের মানটা হইতে হবে 0 থেকে বড় অথবা 0-এর সমান। তো সেই হিসাবে যদি ক্যালকুলেশনটা করে দেখি, 100 গ্রেটার দেন অর ইকুয়াল 4x অথবা 4x লেস দেন অর ইকুয়াল 100, তাহলে x লেস দেন অর ইকুয়াল 25। তো x এর মান যদি 25-এর ছোট হয় বা 25-এর সমান হয় তাহলে ধরতে পারবে, কিন্তু x এর মানে ধরতে পারবে বলতে কি, x এর মান যদি 25-এর সমান অথবা ছোট হয় তাহলে এখানে t এর মানটা কি হবে, বাস্তব হবে। কিন্তু যদি x এর মানটা এখন 25 থেকে ছোট না হয়, যদি 25 থেকে আরও বড় হয়ে যায়, যদি এই যে ব্যক্তিটা এখানে না দাঁড়ায়, যদি ব্যক্তিটা এখানে দাঁড়ায়, অর্থাৎ x এর মানটা যদি গ্রেটার দেন 25 হয়ে যায়, তখন কিন্তু আর সে বাসটাকে ধরতে পারবে না। সো একই কনসেপ্ট, একই ম্যাথ, একই জিনিস, জাস্ট ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়ে অফ আস্কিং দ্য কোয়েশ্চেন চেঞ্জ হয়ে গেলো, একটু ইনভলভ। ওকে, আই গেস আমরা এটাও বুঝতে পারছি। এরপর অঙ্কে যদি যায়, একটি স্থির অবস্থান থেকে গাড়ি এত ত্বরণে এত পিছন হতে একজন সাইকেল চালক এত সমবেগে একই সঙ্গে একই দিকে সর্বদা যাত্রা করলো, কখন তারা মিলিত হবে? দুইটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। টি স্কোয়ার আসবে, দ্বিঘাত সমীকরণ আসলে টি এর দুইটা আনসার আসে, দ্যাটস দ্য থিং। এই কারণে আমরা বলবো কি, দুইবার মিলিত হবে। তো আবার একদম সেম কনসেপ্ট, এখানে সাইকেল ছিল আর এখানে আমার কি গাড়ি ছিল। সো এ বিন্দুতে মনে করলাম সাইকেল, বি বিন্দুতে গাড়ি, এ থেকে বি এর দূরত্ব 84 মিটার। এই যে সি বিন্দুতে গিয়ে কী করবো, ওরা মিলিত হবে। তো প্রথমে আমি যদি এসি বের করি, এসিটা যেহেতু কার জন্য ছিল, সাইকেলের জন্য ছিল, 20 ইন্টু টি লিখবো। আর যদি আমি বিসি বের করি, বিসিটা যেহেতু কার ছিল, গাড়ির ছিল, এই যে 1/2 ইন্টু ত্বরণ ইন্টু টি স্কোয়ার অথবা টি স্কোয়ার লিখবো। তো অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম আমি লিখতে পারতেছি, দেখো টি স্কোয়ারের সাথে 84 যোগ করলে কি আসে, টি স্কোয়ার মানে এই যে এতটুকুটা, এটার সাথে যদি আমি 84 যোগ করে পুরা এসি পেয়ে যাই, পুরা এসি মানে কত, 20t পাচ্ছি। তো এখান থেকে টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 84 ইজ ইকুয়াল টু কত আসলো,
0 আসলো। এখন এখান থেকে আমি চাইলে t ইজ ইকুয়াল টু মাইনাস বি অর্থাৎ 20, দেন প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 400 মাইনাস 4ac মানে 4 ইন্টু 84 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 1। তো এখন দেখো প্লাস দিয়ে একটা মান পাবো, মাইনাস দিয়ে একটা মান পাবো। কেন দুইটা মান পাচ্ছি? বিকজ এটা কী ধরনের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তো কখন তারা মিলিত হবে? এত সেকেন্ড সময় পরে। কেন দুটো আনসার আসছে? বিকজ দ্বিঘাত সমীকরণ। দ্যাটস দ্য থিং। আশা করি এতটুকু আমরা বুঝে গেছি। এখন আমরা টাইপ 3-তে চলে যাব। টাইপ 3 এর যে প্রথম ম্যাথটা এখানে দেখা যাচ্ছে যে 1/x + 1/y, এটা হলো যেখানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাথ। এটার মতো আরেকটা ম্যাথ হলো যে এটাও, তারপর এটাও। এই টাইপটা মূলত হলো যে এই জিনিসটার উপরে, ওই যে 1/x + 1/y = 1/8 8। এই যে টাইপটা আছে, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা বিভিন্ন পরীক্ষাতে বারবার আসতে তোমরা দেখবা, সেম ভ্যালু দিয়ে আসুক, আলাদা আলাদা ভ্যালু দিয়ে আসুক। রিসেন্টলি 22-23 বোর্ডের প্রত্যেকটা কোয়েশ্চেনে এই ম্যাথটা ছিল, বাট ডিরেক্টলি এভাবে দেওয়া ছিল না, পি দিয়ে এফ দিয়ে মানে বিভিন্ন কারিশমা করে দেওয়া ছিল, বাট কনসেপ্ট এটাই। তো আমরা একটু দেখি, আমরা যদি অঙ্কটা করতে থাকি তাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম ম্যাথ, একটি ট্রেন কি করতেছে, আমরা যদি একটু ডায়াগ্রাম ড্র করি, এটা আমার যদি বেগের ডায়াগ্রাম হয় আর এদিক বরাবর আমি এটা সময়ের ডায়াগ্রাম দিলাম। তো বলছে একটি বেগ কি করতেছে, একটি ট্রেন কি করতেছে, সরল পথে 4 কিলোমিটার ব্যবধানে দুটি স্টেশনে থামে। সো একটা জায়গা থেকে যাত্রা শুরু করে, দেন আরেকটা জায়গায় গিয়ে থামে। ধরলাম এই যে এ বিন্দুতে যাত্রা শুরু করছে অ্যান্ড বি বিন্দুতে গিয়ে থামছে। এ থেকে বি এর যে দূরত্ব, সেই দূরত্বটা হলো যে 4 কিলোমিটার। এটাকে তুমি স্মরণও চিন্তা করতে পারো। এখন বলছে প্রথম এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে তার সময় লাগে 8 মিনিট। দ্যাট মিনস ধরলাম এখানে যাত্রা শুরু করছে, এই পয়েন্টে এসে থামছে। সো এখান থেকে এতটুকু যে গ্রাফের মধ্যে আমরা ড্র করবো, এটা মূলত কত মিনিট আসবে? 8 মিনিট আসবে। তো প্রথমে সে সমতরণে গেছে, ভেরি গুড। তাহলে সমতরণে যাওয়া মানে উঠে যাওয়া। এরপরে সে সমমন্দনে গেছে, সো এরপরে সমমন্দনে সে যাবে, এটা খুবই স্বাভাবিক। সমতরণে যাইতে যখন আমি ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছায় যাব, দেন আমি ব্রেক চাপবো যাতে আমি আবার মন্দন করে আলটিমেটলি থামতে পারি। কারণ একটা ট্রেন ধরো এই জায়গায় চালু হয়েছে, তো চালু হয়ে অর্ধেক পথ আস্তে আস্তে সর্বোচ্চ বেগে ধরো চলে আসলো। দেন সে যদি ব্রেক না চাপে, সে তো আবার কি আরেকটা স্টেশনে গিয়ে থামতে পারবে না। এখন যদি একটা ট্রেন একটা স্টেশনে নাই থামে, তাহলে ট্রেনটা তো উঠা বা ট্রেনটা চালাই কি লাভ? ঠিক আছে না? তো ধরে নিলাম সেই যে এক্স সমতরণে উঠলো অ্যান্ড ওয়াই সমতরণে সে ওয়াই সমমন্দনে সে নামলো। ওকে, এতটুকু আমরা বুঝে গেলাম। এখন আমরা এটা খুব ভালো মতোই জানি যে সরণ মিনস ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল। এটা আমরা খুব ভালো মতো জানি। সো এস এর মানে এখানে যে 4 কিলোমিটার বলছে, এটা ইজ ইকুয়াল টু আমরা ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল অথবা এই যে হাফ ইন্টু ভি ইন্টু 8 বলতে পারি। এখন ভি মানে কি দেখো, এখান থেকে সর্বোচ্চ বেগ এখানে উঠছে না, সর্বোচ্চ বেগটাকে নাম দিলাম কি? ভি। তাহলে এই এতটুকু যে এটা হলো ভি, মানে এটা ত্রিভুজের উচ্চতা। ওকে, আর ভূমিতে এখানে দেখতেছি 8 দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু ভি ইন্টু 8 করলে আসতেছে 4, অথবা ভি ইজ ইকুয়াল আসতেছে 1 কিলোমিটার পার মিনিট। ওকে, এটা হলো যে প্রথম গিভেন ইনফরমেশন থেকে মান বের করে ফেললাম। এরপরে এখানে যদি একটু খেয়াল করে দেখি, এই ট্রেনের শুরুতে বেগ ছিল 0, দেন ভিটা হয়েছে ভি। খেয়াল করে দেখো, এই যে এই জায়গায় তার বেগটা ছিল 0, দেন এই পয়েন্টে এসে তার বেগটা হয়ে গেছে কত? ভি। তো এখন ভি ইজ ইকুয়াল টু নর্মালি হয় ইউ প্লাস এ ইন্টু টি। এখন এখানে ত্বরণের মানটা কত বলছে? ভি এর জায়গায় ভি দিলাম, ইউর জায়গায় 0 লিখলাম, ত্বরণের মানটা বলছে এক্স, আর টি এর মানটা আমরা ধরে নিলাম T1। তাহলে এখান থেকে আমি ভি ইজ ইকুয়াল টু এক্স T1 লিখতে পারি, ভি বাই এক্স ইজ ইকুয়াল টু T1 লিখতে পারি। সো এটাকে আমরা একটা ইকুয়েশনের মতো চিন্তা করলাম। 2 নাম্বার কেসে যখন আসবো, মন্দনের ব্যাপারটা যদি চিন্তা করি, এই জায়গায় তার আদি বেগটা হয়ে গেছিলো ভি, শেষ বেগটা হয়ে গেছিলো কত? 0। তাহলে আবারও এই যে 0 ইজ ইকুয়াল টু ভি মাইনাস ওয়াই ইন্টু T2। আচ্ছা, চিন্তা করেছি যে এখান থেকে এখানে যেতে তার সময় লাগছে T1, এই যে এতটুকু টাইমকে চিন্তা করছি T1, আর এতটুকু টাইমকে চিন্তা করছি T2। ওকে, দুইটা ভাগে চিন্তা করলাম আর কি, সমান ভাগটা বলতেছি না, জাস্ট র্যান্ডমলি দুইটা ভাগ। এবার এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ওয়াই T2 অথবা ভি ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি আসলো? T2 ধরলাম 2 নম্বর ইকুয়েশন। স্টেপ 1 স্টেপ 2 দুইটা রান। স্টেপ 1 এর মধ্যে ভি এর একটা মান বের করছি, আর স্টেপ 2 এর মধ্যে আমি ভি বাই এক্স আর ভি বাই ওয়াই বের করতেছি, বিকজ এখানে আমাকে 1/x আর 1/y আনতে বলেছে। সো এখন যদি আমি 2 আর 1কে যোগ করি, 1 যোগ 2, তখন আমার T1 প্লাস T2 হয়, আর এখানে কি হয়? ভি কমন নিয়ে 1/x প্লাস 1/y হয়।
তো এখন ভি এর মান যেহেতু এখানে 1 যদি বসিয়ে দিই, আর টি1 + টি2 মানে যেহেতু মোট টাইমটা যেহেতু এখানে 8, তাহলে 8 = নর্মালি কি চলে আসলো 1/x + 1/y চলে আসলো। অ্যান্ড দিস ইজ দ্য থিং যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে। ওকে, তাহলে মুদ্রা কথা, প্রথমে গিভেন ইনফরমেশন থেকে যে বাচ্চাকালে যে ফর্মুলা S = v লেখচিত্রের ক্ষেত্রফল, ওইখান থেকে v এর মান বের করলাম। দেন v = u + এটি ফর্মুলাটা দুইবার ব্যবহার করে আমি v/x একবার v/y একবার বের করলাম। দেন একের সাথে 2 নংকে আমি যোগ করে দিয়ে খুব ইজিলি বের করে ফেললাম 1/x + 1/y = কত 8। ওকে, পরের অঙ্কে যদি চলে যাই, মোটামুটি সিমিলার অঙ্ক এখানেও খেয়াল করে দেখো মূলত কি প্রুফ করতে বলতেছে। এই যে এটা যদি একটু আমরা ভেঙে লিখি, এই যে 1/x + 1/y = t² / 2s, এটা মনে হয় প্রুফ করতে আমাদেরকে বলতেছে। তো যদি এটা প্রুফ করতে হয়, প্রথমে আবারও একদম একই কোয়েশ্চেন, সরল রেখায় চলমান একটা বস্তু কণা, প্রথমে x ত্বরণে, এরপরে y বন্ধনে গেল। ইহা যদি t সময়ে s দূরত্ব কী করে অতিক্রম করে, একদম বলে দিচ্ছে যে t সময়ে s দূরত্ব অতিক্রম করে, তারপর প্রমাণ করে যে হ্যান ত্যান। সো একদম আগের মতো করে যদি চিন্তা করি, ফার্স্টে যদি আমরা এখানে s = লিখতে চাই 1/2 × v × t, কোনো সমস্যা আছে? নাই। কেন? কারণ একটু আগে আমরা দেখছিলাম v মানে ছিল ত্রিভুজটার ওই যে উচ্চতাটা, এই যে একটু আগে স্লাইডে খেয়াল করে দেখো, এই যে v মানে কি ছিল, v মানে ছিল যে উচ্চতাটা, t মানে ছিল যে টাইম। ওকে, তাহলে 1/2 × v × t লিখলাম, এখান থেকে আমি s এর একটা মান পেলাম, ভালো কথা, গিভেন দিলাম 1 নম্বর ইকুয়েশন। এরপরে v = 0 + x t1 এটা লিখলাম, এখান থেকে সাজায় লিখতে পারি v/x = t1 দিলাম 2 নম্বর ইকুয়েশন। সিমিলারলি 0 = v - y t2, এখান থেকে আমি v/y কে লিখতে পারি t2, এটাকে দিয়েছিলাম 3 নম্বর ইকুয়েশন। এরপরে 2 এর সাথে যখন আমি কি করলাম 3কে যোগ করলাম, আমার কি আসলো, আমার আসলো যে v কমন নিয়ে 1/x + 1/y = t1 + t2। এখন আমরা জানি t1 এর সাথে t2 যোগ করলে মোট টাইম t চলে আসবে, এখানে 1/x + 1/y থাকবে। আর v মানে কি, এই যে দেখো 1 নম্বর থেকে যদি আমি লিখতে চাই, এই যে v = 2s/t, এই যে 1 নম্বর থেকে কিন্তু আমি এটা লিখতে পারতেছি, দেখো v কে রেখে দিয়ে 2s/t লেখা যায়। তো v এর মানটা যদি এখানে বসাই 2s/t আসলো। পরের লাইন আমি বা দিয়ে 2s × 1/x + 1/y রাখতে পারি, অ্যান্ড টিটাকে এদিকে উঠে ফেলতে পারি বা t² করে ফেলতে পারি। সো এটাই আমাকে কিন্তু কি করতে বলছে, প্রুফ করতে বলেছে। সো তুমি যদি দেখো সিম্পল 3টে ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, একটা আসবে এরিয়া থেকে, একটা আসবে v = u + 80 ফর্মুলা, আবার আরেকটা আসবে v = u + 80 ফর্মুলা দিয়ে, অ্যান্ড দেন মান বসিয়ে দিলে, বা যেটা রাইট অ্যান্সারে চাইছে 1/x + 1/y, এটা যদি বসিয়ে দিই আমাদের আনসারটা চলে আসে। দ্যাটস দ্য থিং মাই বয়েজ, আমরা আশা করি বুঝতে পেরেছি, একদম সিমিলার ম্যাথ। এখানেও যদি তোমরা দেখতে যাও, এই যে এখানে ত্বরণটাকে x আর y না বলে কি বলেছে, ত্বরণটাকে x আর y না বলে যে f1 এবং f2 বলেছে। সো আলাদা কোনো ম্যাথই এখানে দেয় নাই, সেম ম্যাথ দিয়েছে। আমরা যদি তারপরও ক্যালকুলেশনটা দুটো লাইন দেখাইতে চাই, আমরা ফার্স্টে v = 2s/t পেয়েছিলাম। ওকে, দেন প্রিভিয়াস স্লাইডটাতে তুমি যদি খেয়াল করে দেখো, v/f1 = পেয়েছিলাম t1, v/f2 = আমরা পেয়েছিলাম t2। এই ছিল আমার 3টে ইকুয়েশন। প্রিভিয়াস স্লাইডগুলো তুমি যদি একটু দেখো বুঝতে পারবা কই থেকে আসছে বা কীভাবে আসছে। দেন এখান থেকে তুমি যদি খেয়াল করে দেখো, এই যে 1/f1 + 1/f2 = কি লেখা যায় বলেছি, এই যে t1 + t2, অথবা শুধু t লেখা যায়, এদিকে কমন নিলে একটা v থাকে। তো v এর মান যেহেতু 2s/t, এটা যদি আমি এখানে বসিয়ে দিই 1/f1 + 1/f2 = চলে আসে t² / 2s। অ্যান্ড দিস ইজ দ্য থিং যেটা আমাদের এখানে প্রুফ করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি যদি এস এর মান বের করতে চাও, জাস্ট লসাগু করে ফেলো, 2s t² / 2s = তুমি যদি এখানে লসাগু করো, f1 f2 থাকবে, উপরে আসবে f1 + f2। তো লসাগু যদি করে ফেলি, t² × f1 × f2 / f1 + f2 = 2s। তো শুধু s চাইছে, তাহলে 2টা থাকতে পারবে না, এই কারণে কি করা হচ্ছে, 2টাকে এদিকে ভাগ করে দেওয়া হবে। তো এখানে 2টা না রেখে 2টাকে এখানে আমরা কি করলাম, এই যে ভাগ করে দিলাম। তাহলে এটা বের হয়ে গেল কিসের ভ্যালু, s এর ভ্যালু। অ্যান্ড দেন তুমি যদি t বের করতে চাও, খুবই সিম্পল ওয়ে, তুমি যে t² কি লিখতে পারবে, 2s × f1 + f2 / f1 × f2। দেন যেহেতু তোমার স্কোয়ারটাকে সরাইতে হবে, তুমি জাস্ট কী করে দিবে, রুট করে দিবে। তাহলে বুঝতেই পারতেছো ঠিক আগের অঙ্কটাই নানাভাবে, নানা রঙে, নানা ঢঙে আসতে পারে। ওকে, সো এটা মাথায় রাখতে হবে যে
যখনই তুমি এরকম একটা অংশের সমতরণে আর একটা অংশের সমমন্দনে যাচ্ছ, তোমার মাথায় যদি ক্লিক করে ফেলে যে নিলয় ভাই বলছিল 1/x + 1/y = সামথিং, বা সামথিংটা হলো যে t²/2s, এটা বারবার আসে, বিভিন্ন আকারে বিভিন্ন আঙ্গিকে আসে। সো বারবার এই জিনিসটা ভিজুয়ালাইজ করে ফেলবো যে 1/ সমতরণ + 1/ সমমন্দন। ঠিক আছে, সো মোটামুটি হয়ে গেল, এই টাইপ নিয়ে আলোচনা করে ফেললাম। একই জিনিসপত্র আবার বলছে যে এ সমতরণে শেষ অংশ বি সমমন্দনে যায়, সমগ্র দূরত্ব অতিক্রম করতে এত সময় লাগে। সেম অ্যাজ প্রিভিয়াস স্লাইড, আমি আর এ মান দেখাচ্ছি না, তোমরা এটা বাসায় করে ফেলবা। তারপর যদি যাই, একটি রেলগাড়ি স্থির অবস্থা থেকে 10 মিনিটে স্টেশনে হতে ছেড়ে বি স্টেশনে গিয়ে থামে। বি স্টেশনের কোনো এক জায়গায় সিতে উহা সর্বোচ্চ বেগ ঘন্টায় এত হলে ট্রেনটি সি হতে বি পর্যন্ত সমমন্দনে চললে 2 স্টেশনের মধ্যে দূরত্ব বের করো। ঠিক আছে, তাহলে এখানে বুঝতেই পারতেছো এ থেকে বি পর্যন্ত বি স্টেশনে গিয়ে থামে বলছে, তাহলে এ থেকে সিতে এসে সর্বোচ্চ মানে সমমন্দনে একদম সিতে গেল গা, দেন একদম কি সমমন্দনে আবার বিতে চলে গেল গা। একটু আগের মতো যদি আমরা চিন্তা করে লিখতে চাই 1/, সমমন্দন + 1/, সমতরণ, এই দুইটা ইকুয়াল টু করে দিলে t² কি পাচ্ছিলাম, 2s পাচ্ছিলাম। ঠিক আছে, এখন এখানে ওরা ডিরেক্টলি ত্বরণ বা মন্দনের মান বলে নাই, বাট বলে দিছে কি দেখো 0-তে ছিল বেগ, দেন বেগটা সর্বোচ্চ কোথায় গিয়ে পৌঁছাইছে, বেগটা সর্বোচ্চ 60 মাইল/আওয়ারে গিয়ে পৌঁছাইছে। তো 60 মাইল/আওয়ার বলে দিছে মানে কি, ভি থেকে তুমি যদি ইউকে বাদ দাও /t, টি এর মানটা তো বলে নাই, টি এর মানটাকে আপাতত তুমি t1 চিন্তা করতে পারো, তাই ইকুয়াল টু কত হবে তোমার f1। তো এখানে ভি এর মান 60 /t1 = কত আসতেছে, f1। ঠিক আছে, দেন আরেকটা কেস কি বললো, সি থেকে বি পর্যন্ত সে সমমন্দনে গেছে, দ্যাট মিন্স এখন তোমার ভিটা হয়ে গেছে 0 আর ইউটা হয়ে গেছে 60। দেন এখানে তোমার যে f2টা আছে, f2টা কীভাবে করবা, এই যে 60 /t2 থাকবে। ওকে, সো এখন তুমি যদি কি করো, তুমি যদি এখন এখান থেকে 1/f1 + 1/f2 করো, যেটা হবে তুমি t²/2sটা পাবা। ওকে, বের করতে বলেছে এস এর মান, দুইটি স্টেশনের মধ্যে দূরত্ব জানতে চেয়েছে, সেটা মূলত এস এর মান জানতে চেয়েছে। ওকে, তো আমরা যদি দেখি কোয়েশ্চেনের মধ্যে সবগুলো ডাটা দেওয়া আছে, সমতরণে 10 মিনিট এ স্টেশন থেকে বি স্টেশনে গিয়ে থামে, টোটাল টাইমটাও বলে দিয়েছে 10 মিনিট, তাহলে টি এর মানটাও বলে দিয়েছে 10। ওকে, একই রকম জিনিস, নতুন কিছু না। তো এখন তুমি দেখো এই যে 1/f1, এখন এটাকে তুমি 1/f1কে তুমি যদি এখান থেকে লিখতে চাও, এই যে 1/f1 মানে হলো যে কত, t1 / 60, তাহলে এখানে তুমি কত লিখবা, এই যে t1 / কত লিখবা, 60, দেন প্লাস দিয়ে 1/f2 যেটা বের করছিলাম এটাকে তুমি কি লিখবা, t2 / 60, এই যে এখান থেকে লেখা যায় এটা, তো লিখলাম, তো এখানে লিখে দিলাম t2 / 60। এখন এটা ইজগুলো কী হবে, t²/2s। এখন এই যে লাইনটা আমরা জানি লিখলাম, এটা আমি কেন জানি বলতেছি, বিকজ একটু আগে আমরা এই জিনিসটা করছি। ওকে, দেন এখান থেকে তুমি যদি লসাগু করো, নিচে থাকবে এখানে 60, উপর হবে t1 + t2 মানে কত 10, আর এখানে তোমার কত থাকতেছে t²/2s। তাহলে এখান থেকে তুমি এখন 2s = কত লিখতে পারতেছো, t²1 × 6। ওকে, ওকে, এরপর তুমি এখান থেকে এস মান লিখতে পারতেছো, দেখো 10² × 6 / 2, অর্থাৎ 3 × 100 অর্থাৎ 300 মাইল। ওকে, দ্যাটস দ্য থিং, এটা হলো যে অঙ্কটা। ওকে, এখানে 1/f1 আর 1/f2 মানগুলো আছে, যেহেতু f1 f2 ডিরেক্টলি বলে দেওয়া নাই, তুমি এখানে কী করলো, এই যে 1/f1টা বের করলা, 1/f2টা বের করলা, এগুলোকে তুমি জাস্ট এই যে আমরা যে এতক্ষণ ধরে যেটা প্রমাণ করতেছিলাম এটার মধ্যে বসাই দিয়ে এস এর মানটা বের করে ফেললে অ্যান্ড হয়ে গেলো তোমার আনসার। ওকে, তো মোদ্দা কথা এগুলো কানেক্টেড ম্যাথ, একটা ম্যাথ করলে তারপরে ম্যাথ এভাবে করে বুঝে যাওয়া যায়, বেশি সময় হওয়ার কথা না। তো মোটামুটি আমরা বুঝে ফেলছি এতটুকু, তাই ওনার সমস্যা হচ্ছে না, এটা একটু আগের ম্যাথটার মতোই আবার, এটাতে আমরা আর না করি। এখানে একটু যদি দেখতে চাই অঙ্কটা না আমাদের বোধহয় টাইপ 3 চলতেছিল, হ্যাঁ, তো টাইপ 3 এটাই বোধহয় লাস্ট ম্যাথ।
সো এখানে কি বলছে দেখো, একটি কণা f সুষম ত্বরণে চলে ধারাবাহিকভাবে t ও t1 সময়ে সমান দূরত্ব d অতিক্রম করে, তবে প্রমাণ করো যে f is equal to 2d into t minus t1 divided by t into t1 into t plus t1। ওকে, ফেলি এটা আগের দুইটা অঙ্ক বা তিনটা অঙ্কের সাথে একটু হালকা তফাৎ আছে। তো এই অঙ্কটা নিয়ে আমরা যদি একটু কাজ করে দেখি, এই অঙ্কটাতে বেসিক্যালি কী বলে দেওয়া আছে দেখো, এই অঙ্কটাতে বেসিক্যালি বলে দেওয়া আছে একটি কণা f সুষম ত্বরণে চলে ধারাবাহিকভাবে t ও t1 সময়ে সমান দূরত্ব d অতিক্রম করে। তো t ও t1 সময়ে d দূরত্ব যেহেতু কথাটা বলেছে, দ্যাট মিন্স d ইজ ইকুয়াল টু, আমি চাইলে একবার ut প্লাস হাফ এফ টি স্কোয়ার লিখতে পারবো। প্রথমত যেহেতু বলে দিয়েছে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব যদি d হয়, এই d দূরত্ব কি করেছে সে, এই d দূরত্ব t সেকেন্ড সময় অতিক্রম করেছে। তো এই কারণে আমি কি করলাম, এই যে ফর্মুলাটা s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ ইটি স্কোয়ার যে ফর্মুলা, এটা ব্যবহার করে ফেললাম। ওকে, অ্যান্ড দেন এরপরে যখন বলেছে পরবর্তীতে t1 সেকেন্ডে, দ্যাট মিন্স এই যে এখান থেকে এতটুকু দূরত্ব যেতে তার t1 সেকেন্ড সময় লেগেছে অ্যান্ড এতটুকু দূরত্ব d। তো আমি চাইলে এখানে লিখতে পারি 2d ইজ ইকুয়াল টু u ইন্টু টি প্লাস t1 দেন প্লাস দিয়ে হাফ ইন্টু এফ ইন্টু টি প্লাস t1 হোল স্কোয়ার। ওকে, 1 নং আর 2 নংকে আমি এভাবে করে লিখতে পারি। এখন আমাকে একটা সার্টেন জিনিস অর্থাৎ এফ এর একটা ভ্যালু আমাকে বের করতে বলেছে। তো এটা বের করার জন্য আমি ফার্স্টে যে কাজটা করব, আমি এখানে 1 নংটাকে একটু সাজায় লিখব। 1 নংটাকে আমি লিখব যে 2d ইজ ইকুয়াল টু 2ut প্লাস এফ টি স্কোয়ার। ওকে, একটু সাজিয়ে লিখলাম। এখন এভাবে করে কেন লিখলাম, এখানে যেহেতু আমার 2d আছে, এখানে যেহেতু 2d আছে, সাজিয়ে লেখার কারণে এখন আমার এই অঙ্কটাকে পরবর্তী স্টেপটা করা ইজিয়ার হবে। অর্থাৎ আমি যদি এখন 2dকে এই যে দুই পাশে 2d যে ব্যাপারটা আছে, এটাকে যদি এখন দেখি আমরা একটা সিমিলার ভার্সনে 2d সিমিলার একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পেরেছি, কারণ আমরা এই কাজটা করেছি। তো সিমিলারলি যদি এখন আমি 2 নংটাকে নিয়ে একটু কাজ করি, 2 নংটাকে কীভাবে লেখা যেতে পারে খেয়াল করে দেখো। ইউ এখানে আমরা যেটা করতে পারি, এই যে ইউ ইন্টু টি প্লাস t1 এটা যেভাবে থাকলো, এবং এখান থেকে আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করে দিতে পারি। সবাইকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিতাম আর কি, তাহলে এখানে 2 আসতো, দেন এখানে একটা আসতো কি এফ টি প্লাস t1 হোল স্কোয়ার, এদিকে থাকতো 4d। ওকে, তো এখান থেকে আমরা খুবই ইজিলি একটা ক্যালকুলেশন এভাবে দাঁড়া করিয়ে ফেলতে পারতাম যে 2u ইন্টু টি প্লাস t1 ইজ ইকুয়াল টু 4d মাইনাস এফ ইন্টু টি প্লাস t1 হোল স্কোয়ার। আর এখানে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, 2ut ইজ ইকুয়াল টু দাঁড়াতো 2d মাইনাস এফ টি স্কোয়ার। ওকে, সো এটাকে ধরো আমি আমার 3 নম্বর ইকুয়েশন হিসেবে চিন্তা করলাম, এটাকে আমি আমার 4 নম্বর ইকুয়েশন চিন্তা করলাম। এখন এইভাবে কেন চিন্তা করেছি, বিকজ বোথ সাইডে যেহেতু এখন আমি 2u নিয়ে এসেছি। দেখো এখানে আমার মেইন গেম প্ল্যানটা কি, মেইন গেম প্ল্যানটা হলো যে এখানে দেখতেছি কোনো ইউ নাই। তো এখন আমি যেহেতু দুই পাশে এখন লেফট হ্যান্ড সাইড 3 নম্বর ইকুয়েশনে 2u নিয়ে এসেছি, 4 নম্বর ইকুয়েশনে আমি কিন্তু কি নিয়ে এসেছি, 2u নিয়ে এসেছি। সো এখন আমার জন্য খুব ইজি হয়ে গেল। এখন যদি আমি 4কে 3 দিয়ে অথবা 3কে যদি আমি কী করি 4 দিয়ে ভাগ করি, আমার লেফট হ্যান্ড সাইডে কোনো ইউ থাকবে না, লেফট হ্যান্ড সাইডে থাকবে আমার উপরে টি, নিচে হলো কি টি প্লাস t1। আর রাইট হ্যান্ড সাইডে আমার কি থাকবে, এই যে উপরে থাকবে 2d মাইনাস এফ টি স্কোয়ার, আর এখানে নিচে থাকবে 4d মাইনাস এফ ইন্টু টি প্লাস t1 হোল স্কোয়ার। এরপরে এখন এখানে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশনটা করি, তারপর যদি আমি এখানে শুধু এফটাকে এক পাশে রেখে দিই, বাকি গুণভাগগুলো যদি করি, দেখা যাবে যে প্রপারলি এখানে এফ ইজ ইকুয়াল টু যেটা বলেছে এটা সুন্দর মতো চলে আসবে। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে মূলত আমরা কী করার চেষ্টা করলাম, এই অঙ্কটার মধ্যে মূলত আমরা গিভেন ইনফরমেশনগুলোকে দুইটা ইকুয়েশনের মাধ্যমে লিখে দেন এটাকে একটা সার্টেন স্ট্রাকচারে নিয়ে আসলাম। কেন সার্টেন স্ট্রাকচারে নিয়ে আসলাম, কারণ এখানে আমি কোনো প্রকার ইউ এর কি দেখি নাই, প্রয়োগ দেখি নাই, ইউটা আমার এখানে নাই। সো যেহেতু আমার এখানে ইউটা নাই, ইউটা আমি কেটে দেওয়ার জন্যই ইউকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে বোথ সাইডের ইউটাকে আমরা কাটলাম, অ্যান্ড কাটার পর আলটিমেটলি আমরা সুন্দর মতো যেটা প্রুফ করতে চেয়েছিলাম এটা নিয়ে আসতে পারলাম। এখানে লাস্টে ক্যালকুলেশনটা আমি দেখাই নাই, এটা বাড়ির কাজ, সেটা করে ফেলতে পারবো। ওকে,
যাই হোক, সো এতটুকু যদি বুঝি আমাদের টাইপ 3 শেষ। দেন আমরা টাইপ 4-এ চলে যাব। টাইপ 4-এর ম্যাথগুলো মূলত হলো মুখোমুখি সংঘর্ষ, তারপর ধাক্কাধাক্কি যে অঙ্কগুলো আছে ওগুলো। সো এই ধরনের অঙ্কগুলো যদি একটু আমরা দেখতে চাই, এখানে আমরা বেসিক্যালি দুই ধরনের ম্যাথ আসে। একটা হলো যে মুখোমুখির ব্যাপার থাকে, যে একটা ট্রেন এদিক থেকে আসতেছে আর একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে। তো মুখোমুখি থাকলে কোনো রকমের সংঘর্ষ এড়ানোর জন্য যে কনসেপ্ট, ওই ধরনের কিছু ম্যাথ থাকে। এটা ইজি থাকে কারণ ওই ম্যাথটা আপাতত এখানে আমরা দেখাই নাই। ওই ম্যাথটা জাস্ট একটু হালকা আইডিয়া যদি দিতে চাই, নর্মালি এই ধরনের কিছু ম্যাথ থাকে। আমরা একটা নিউ স্লাইড খুলে এটা দেখাই। এই ধরনের কিছু ম্যাথ থাকে যেখানে বলা হয় যে ধরো এটা একটা ট্রেন আর এদিক থেকে এটার একটা ট্রেন, একজন ট্রেন U1 বেগে চলতেছিল, একজন U2 বেগে চলতেছিল। দুইজনকে x দূরত্বে মুখোমুখি দেখে একজন F1 মন্দন আর একজন F2 মন্দন অ্যাপ্লাই করে। তো পরবর্তীতে এরা সংঘর্ষ এড়াইতে পারে কিনা। তো আমরা চিন্তা করি যে আচ্ছা এ বিন্দুতে ছিল, এ বি বিন্দুতে ছিল, দুইজনে যদি সি বিন্দুতে চলে আসে, মানে দুইজনে যদি সি বিন্দুটাকে কভার করতে না পারে, অর্থাৎ এই ট্রেনটাও যদি সি বিন্দুতে আসার আগে থেমে যায়, বিটাও যদি সি বিন্দুতে আসার আগে থেমে যায়, তাহলে সংঘর্ষটা হবে না। সেই চিন্তা থেকে আমরা এখানে লিখতে পারি যে এসি আর বিসি, অর্থাৎ এ থেকে সি এর অতিক্রান্ত দূরত্ব এবং বি থেকে সি এর অতিক্রান্ত দূরত্ব যদি এক্স থেকে কি হয়, কম হয়, তাহলে আমার কি হবে না, তাহলে আমার সংঘর্ষ হবে না। এখন আমরা এসিটা কিভাবে বের করব? এসি ইজগুলো কি লিখব? আমরা যদি ফর্মুলা চিন্তা করি, আমরা যদি একটু ফর্মুলা চিন্তা করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as মন্দনের যে ফর্মুলা, এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 0 হয়ে যাবে শেষ বেগ, আদি বেগটা আমার ইউ থাকবে, দেন মাইনাস দিয়ে 2f ইন্টু কি থাকবে, এসি থাকবে। তো এখান থেকে যদি আমি এসি আনতে চাই, এসিগুলো লেখা যায় u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2f1। তাহলে u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2f1 থাকবে এসির জায়গায়, আর বিসির জায়গায় থাকবে u2 স্কোয়ার ডিভাইডেড বাই 2f2 লেস দেন ইকুয়াল টু এক্স। এখান থেকে তুমি যদি লসাগু করে ফেলো, তাহলে u1 স্কোয়ারের সাথে f2 প্লাস u2 স্কোয়ারের সাথে f1 লেস দেন ইকুয়াল টু 2f1 f2x। এই ধরনের একটা অঙ্ক আসে, যে অঙ্কটা মূলত কি মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হবে কিনা, বা মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হবে যদি এই সূত্রটা মেনে চলে বা এই কন্ডিশনটা মেনে চলে, এইটার উপর আর কি। সো এটা গেল, এটা আমরা মোটামুটি প্র্যাকটিস করে ফেললাম। অ্যান্ড আরেকটা যে ম্যাথ আসে সেটা হলো যে কি একজনের পিছন থেকে যাচ্ছে, অর্থাৎ একটা ট্রেন মনে করো এই পয়েন্ট থেকে ছেড়ে সামনে চলে গিয়ে এখানে আসে, আরেকটা ট্রেন তখন মনে করো এখান থেকে ছাড়তেছে, দুইজনের মধ্যবর্তী দূরত্ব মনে করো এক্স। হ্যাঁ, এই ক্ষেত্রে একজন চলতেছিল, ধরো এই যে এখানে বলে দিয়েছে প্রথম ট্রেনটা চলতেছে U2 বেগে আর দ্বিতীয় ট্রেনটা চলতেছে U1 বেগে। এখন দুইজনকে যখন এক্স ত্বরণে দেখছে, বুঝতেই পারতেছো সংঘর্ষ, মানে একজন হয়তো একটু জোরে যাচ্ছে, একজন একটু স্লো যাচ্ছে, সেক্ষেত্রে তো পিছন থেকে সে ধাক্কা দেওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। তো যখন এরা দেখতে পাচ্ছে যে এরকম একটা প্রবাবিলিটি চলে আসতেছে, প্রথম ট্রেনটা F2 ত্বরণে আর দ্বিতীয় ট্রেনটা কি F1 মন্দনে চালানো শুরু করছে, মানে একজন তার স্পিড বাড়ায় দিছে, একজন তার স্পিড কমায় দিছে, যাতে সংঘর্ষটা না হয়। ঠিক আছে? তো এখন প্রথমে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে সংঘর্ষটা তখনই এড়ানো সম্ভব হবে যদি প্রথম ট্রেন কি করে, প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেন দুইজনই এমন একটা দূরত্ব অতিক্রম করে ফেলে যে তাদের মধ্যবর্তী যে গ্যাপটা ছিল এক্স পরিমাণ, ওই গ্যাপটা আর মানে গ্যাপটা কখনো যদি ফুলফিল না হয়। ওকে, অর্থাৎ প্রথম ট্রেনটা অনেক স্পিডে সামনে চলে যাক, দ্বিতীয় ট্রেনটা অনেক তাড়াতাড়ি মন্দন করে ব্রেক মেরে থেমে যাক, এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা যাতে কখনো এক্স এর কম না হয় বা কখনো যাতে 0 না হয়, তখনই আলটিমেটলি কী হবে, তখন আলটিমেটলি আমরা সংঘর্ষটা এড়াইতে পারবো। তো এই কারণে প্রথমে যে জিনিসটা আমরা একটু মনে করব যে U1 ও U2 বেগে গতিশীল ট্রেন কি করতেছে, টি সময়ে, মানে দুজনই সমান সময়ে x1 এবং x2 এই দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, অ্যান্ড সাথে সাথে ওরা v1 ও v2 বেগও কী করবে, অর্জন করবে। এখন খেয়াল করো, যেহেতু একজনের পিছন থেকে যাত্রা শুরু করছে, দুইজনেই যদি কী করে ফেলে, দুইজনেই যদি সেম বেগটা অর্জন করে ফেলে, অর্থাৎ
এর বেগটা u1 থেকে বাড়তে 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 কমতে 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 মনে করো v1 হয়ে গেছে। যেহেতু আমি এখানে শুরুতেই চিন্তা করতেছি u1টা u2 থেকে বড়, কারণ u1 যদি u2 থেকে বড় না হয় তাহলে তো আমার প্যারাই নেই, একজন পিছন থেকে স্লোলি চলতেছে, একজন ফাস্ট চলতেছে, সমস্যা তো নেই। সামনের জন স্লো হয়ে গেছে, পিছের জন ফাস্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে ভেজাল। তো পিছের জন যেহেতু ফাস্ট হয়ে গেছে এই কারণে পিছের জনকে মন্দন করে করে কোথায় আসতে হবে, v1 আসতে হবে। আর সেকেন্ড জন যে স্লো ছিল সেও মোটামুটি স্পিড বাড়ায় 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 কোথায় চলে যেতে হবে, তাকে v1-এ চলে যেতে হবে। দুইজনের বেগটা যেটা এখানে আমি v1 এবং v2 বললাম, দুইটা যদি একদম কি হয় সমান সমান হয়ে যায় এবং দুইজন যদি ক্রান্ত যে দূরত্বটা আছে যে x1 এবং x2, মানে প্রথম জন x1 দূরত্ব চলে গেছে আর দ্বিতীয় জন x2 পরিমাণ যে দূরত্ব গেল, ওই দুইটার যে যোগফলটা, ওই দুইটার যোগফলটা যদি x হয়, এই ঘটনাটা যদি ঘটে যে এইটা এবং এটা দুইটা একসাথে হয়েছে, তাহলে কোনো রকমে সংঘর্ষটা কি হবে, এড়াবে। মানে দুইজনের বেগ মোটামুটি সিমিলারে চলে আসছে, দুইজনের বেগটা যেহেতু সিমিলার হয়ে গেছে বা সেম হয়ে গেছে, অর্থাৎ দুইজন এখন সেম স্পিডে ভাগতেছে। এখন দুইজন অতিক্রান্ত দূরত্বের যে যোগফলটা, এটা যেহেতু কি বলছে, এই যে x দূরত্বের ব্যবধান ছিল, তো এখন x দূরত্বর ব্যবধানটা যদি দুইজনের দূরত্ব অতিক্রান্ত দূরত্বটা যদি x দূরত্ব বরাবর হয়, অর্থাৎ প্রথমটা x1 যে চলে গেল, x1 পরিমাণ যে মন্দন করে x1 পরিমাণ যে তার স্মরণটা হইল, আর দ্বিতীয়টার ত্বরণ করে x2 পরিমাণ যে স্মরণ হইল, হ্যাঁ, ওই দুইটার যে যোগফল, ওই যোগফলটা যদি কি হয়, এই যে সামনে যে ট্রেনটা আছে সেই স্পিড বাড়ায় বাড়ায় যদি x2 পরিমাণ স্মরণ করে, আর পিছনে যে ট্রেনটা আছে এটা যদি স্পিড কমায় কমায় x1 পরিমাণ স্মরণ করে, দুইটার তারপর যোগফলটা যদি x এর সমান সমান হয়, তাহলে কোনো রকমে আমরা সংঘর্ষটা এড়াইতে পারবো। ওকে, তো এখন আমরা যদি ফর্মুলেশনগুলো লিখি, আমরা যদি একটু নিউ স্লাইড খুলে একটু ফর্মুলাগুলো লিখে ফেলি, তো দেখো প্রথমে আমরা লিখতে পারি কি, প্রথমে আমরা লিখতে পারি যে v1 ইজ ইকুয়াল টু, যেহেতু v2 বলতেছি সংঘর্ষ এড়ানোর জন্য প্রথম কথা v1 ইজ ইকুয়াল টু কি হওয়া লাগবে, v2 হওয়া লাগবে। তো সংঘর্ষ v1 এর জায়গায় লিখবো কি u1 প্লাস f1t, সেম টাইম কিন্তু চিন্তা করছি, আর u2 প্লাস এখানে হবে কি f2 ইন্টু টি। তারপর এখান থেকে আমরা খুব স্মুথলি লিখতে পারতেছি যে আচ্ছা একটা যেহেতু মন্দন হয়েছে, যা মন্দন হয়েছে কার, মন্দন হয়েছে প্রথম জনার, স্যার এখানে মাইনাস দেওয়া লাগবে। তারপর এখান থেকে সাইড চেঞ্জ করলে f1 প্লাস f2 ইন্টু টি ইজ ইকুয়াল টু লিখতে পারা যায় u1 মাইনাস u2। ঠিক আছে, এতটুকু গেল। এখান থেকে চাইলে আমরা টি এর মানটা বের করে রেখে দিতে পারি এভাবে করে যে u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f1 প্লাস f2। সেকেন্ড যে চিন্তাভাবনা ছিল আমাদের যে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু কী হওয়া লাগবে, x হওয়া লাগবে। তো ওই চিন্তাভাবনা অনুযায়ী যদি আমরা আগাই, x1 এর জায়গায় কি লিখতে পারবো, u1t মাইনাস হাফ f1 টি স্কোয়ার, আর x2 এর জায়গায় লিখতে পারবো u2t প্লাস হাফ f2t স্কোয়ার ইজ ইকুয়াল টু x। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা একটু দেখি টি এর মানটা যদি আমরা আলাদা করে নিয়ে ফেলতে চাই, আমরা এভাবে করে যেতে পারি যে u1 মাইনাস u2 ইন্টু টি, দেন প্লাস দিয়ে হাফ টি স্কোয়ার লিখে এই যে f1 মাইনাস f2 মাইনাস f1। ওকে ওকে, এখানে একটা জিনিস একটু আমি বোধহয় লিখতে একটু হালকা ভুল করে ফেলছি, এখানে আমি x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু x লিখছি। একটা ছোট্ট ক্লারিফিকেশান, x1 ইজ ইকুয়াল টু মূলত x প্লাস x2, অর্থাৎ খেয়াল করে দেখো এই যে পিছন থেকে যে যাচ্ছিল তার অতিক্রান্ত দূরত্বটা হলো যে কি x1, আর যে সামনে যাচ্ছিল তার অতিক্রান্ত দূরত্বটা কি ছিল x2। এখন যে পিছন থেকে যাচ্ছিল সে যদি এই x পরিমাণ দূরত্ব এবং এই x2 পরিমাণ দূরত্ব দুইটাই যদি কি করে ফেলে, কভার আপ করে ফেলে, তখনই কিন্তু সংঘর্ষটা হবে। একটাকে আমি একটু জাস্ট আগের স্লাইডটাতে একটু ঠিক করে আমি এখানে একটু ছোট্ট লিখতে এখানে নাম্বারিং করতে ভুল করে ফেলছিলাম। এই যে x2 প্লাস x, ওকে, মানে x2 প্লাস এক্স ইজ ইকুয়াল যদি হয় কি x1, দেখো খেয়াল করে প্রথম ট্রেনটা যতটুকু দূরত্ব অতিক্রম করতেছিল সেটা ছিল x2, আর দ্বিতীয় ট্রেনটা যেটা করতেছিল পিছন থেকে সেটা ছিল কি x1, আর এদের গ্যাপটা ছিল কত x। তাহলে এই যে x2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কী হইতে হবে, x1 হইতে হবে, তখনই গিয়ে আলটিমেটলি কী হবে, সংঘর্ষটা কোনো রকমে এড়ানো যাবে। ওকে, তো সেই অনুযায়ী যদি আমরা এখানে লিখতে যাই হাফ দিয়ে যে দেখো আমরা কি লিখতে পারতেছি, আমরা এখানে লিখতে পারতেছি এই যে
এই জায়গায় সমান সমান দিয়ে দেন এখানে প্লাস। তো সাইড চেঞ্জ করে u1 মাইনাস u2 ইন্টু লেখা যাবে টি, আর এদিকে টি স্কোয়ারটা যদি কমন নিয়ে ফেলি, এই যে টি স্কোয়ার বাই টু পুরোটা যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে লেখা যাবে f1 প্লাস কি f2, দেন এখানে প্লাস দিয়ে লেখা যাবে x। ওকে, এখন টি এর একটা মান যেখানে আমরা পাইছি, এই মানটা যদি আমরা এখানে বসায় দিই, u1 মাইনাস u2 হোল স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই থাকবে f1 প্লাস f2, দেন এখানে আমার টি স্কোয়ারের জায়গায় যদি এটা বসায় দিই, টি স্কোয়ার বাই টু ছিল, এখানে যদি বসায় দিই u1 মাইনাস u2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই f1 প্লাস f2 হোল স্কোয়ার ইন্টু দিয়ে একটা হাফ, আর ইন্টু কি f1 প্লাস f2, তার সাথে প্লাস দিয়ে কি একটা x। ওকে, তাই এরপরে যদি আমরা এখানে কি করে ফেলি, লিনিয়ারাইজ করে ফেলি, মানে আমরা যদি ক্যালকুলেশনটা নর্মাল করে ফেলি, আমরা এখান থেকে খুব সুন্দর মতো লিখে দিতে পারবো যে সংঘর্ষটা এড়ানো সম্ভব হবে যদি, দেখো এই যেখানে আসছে কি, এই যে এটা এবং এটাকে কেটে দিলে কিন্তু এখানে শুধু একটা f1 প্লাস f2ই থাকতো। তো এরপরে লাইনটা তুমি এভাবে করে চিন্তা করতে পারো যে u1 মাইনাস u2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই f1 প্লাস f2, পুরোটাকে যদি কমন নিয়ে ফেলি, লেফট হ্যান্ড সাইডে ছিল 1 আর রাইট হ্যান্ড সাইডে ছিল কি হাফ, তাহলে 1 থেকে হাফকে বিয়োগ করবো, ইজ ইকুয়াল টু লেখা যাবে কত x। তারপর লাইনে সাজায় লিখলে u1 মাইনাস u2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে x ইন্টু 2 ইন্টু f1 প্লাস f2, অ্যান্ড এটাই কিন্তু ছিল প্রুফ করার জন্য। ওকে, তো মুদ্রা কথা দাঁড়াচ্ছে যে আমাদের এখানে আমরা যেটা চিন্তা করতে পারি, মুদ্রা কথা একদম প্লেন কথা, যে প্রথমে একটা ট্রেন সামনে চলতে চলতে এখানে চলে গেছে, আর পিছন থেকে একটা ট্রেন চলতেছিল। প্রথম ট্রেনটার বেগ ছিল u2, দ্বিতীয় ট্রেনটা ছিল u1, এখন u1টা u2 থেকে বড়, এবং এই কারণে পিছন থেকে এসে ধাক্কা দেওয়ার একটা বা সংঘর্ষের একটা পসিবিলিটি তৈরি হয়ে যায়। এখন পিছন থেকে যে ধাক্কা দিবে, তো পিছন থেকে যে ট্রেনটা ওর অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা চিন্তা করি x1, ওই x1-এর মানটা যদি ওদের দুইটা ট্রেনের মধ্যে যে গ্যাপ ছিল সেটা, আর দ্বিতীয় ট্রেনের যে অতিক্রান্ত দূরত্ব আছে x2, এই দুইটার যদি কি হয়ে যায়, সমান হয়ে যায়, অর্থাৎ আমার এই যে x1-এর ভ্যালুটা যদি x প্লাস x2 হয়ে যায়, তখনই কিন্তু আমি জাস্ট কি পিছন থেকে গিয়ে টাচ করে ফেলবো। ওকে, আর মাথায় রাখতে হবে দুইটার বেগ যে মুহূর্তে সমান হয়ে যাবে, এই মুহূর্তে থেকে কিন্তু বিপদসীমা শেষ। কেন? কারণ দুইটার বেগে যেহেতু সমান হয়ে গেছে, দ্যাট মিনস কি দুইজন এখন একই রিদমে বা একই ভেলোসিটিতে সামনের দিকে আগাবে, দুজনকে আর কি করতেছে না, দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্সটা কোনো মতেই কভার আপ হচ্ছে না। তুমি চিন্তা করো, তুমি যত বেগে যাচ্ছ, তোমার সামনে যদি একজন ব্যক্তি তত বেগেই যায়, তোমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স কখনো কমবেও না, বাড়বেও না। ওকে, সো এই কারণে আমরা এখানে কোনো কন্ডিশন একটা ধরছিলাম কি বেগ সমান হয়ে যেতে হবে, আর একটা কন্ডিশন ধরছিলাম যে এটা, যে অতিক্রান্ত দূরত্ব পার্থক্য প্লাস দ্বিতীয় ট্রেনটার বা x2 এর সমান হইতে হবে। ওকে, সো মোটামুটি এগুলোই গেল, আমরা এই টাইপটাও বুঝে গেলাম। এখন এরপর টাইপটাতে যাচ্ছি। এরপর টাইপটা হচ্ছে টাইপ 5। টাইপ 5-এর মধ্যে যেটা করতে হয়, টাইপ 5-এর মধ্যে মূলত আমাদেরকে গড় বেগের যে কনসেপ্টটা আছে, ওই কনসেপ্টটা নিয়ে একটু কাজ করতে হয়। দেখো কি বলছে, সমতরণে চলমান একটি কণা পরপর t1, t2 এবং t3 সেকেন্ড সময়ে যথাক্রমে d, 4d এবং 7d দূরত্ব অতিক্রম করে। সো এটা ধরো আমার একটা পয়েন্ট যেখান থেকে স্টার্ট করছিল, এখান থেকে এতটুকু দূরত্বকে বললো d দূরত্ব, তারপর এখান থেকে ধরো এতটুকু দূরত্বকে বললাম 4d দূরত্ব, দেন এখান থেকে এতটুকু দূরত্বকে বললাম 7d দূরত্ব। ওকে, এই টাইপটার মধ্যে আমরা মূলত গড় বেগের যে ফান্ডাটা ছিল, গড় বেগের ফান্ডাটা হলো যে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টাইম, ওইটা নিয়ে কাজ করতে বলে। তো আমরা চিন্তা করলাম এখান থেকে এখানে যেতে টাইম লাগছে t1, এখান থেকে এখানে যেতে টাইম t2, এখান থেকে এখানে যেতে টাইম t3, এটা চিন্তা করছি। আর এর বাইরে চিন্তা করছি এখানে আদি বেগ ছিল u, এই বেগটা এখানে গিয়ে হয়ে গেছে v, এখানে গিয়ে w, দেন এখানে গিয়ে ধর হয়ে গেছে uvwx নাম দিলাম আর কি। তো গড় বেগের সূত্র অনুযায়ী যদি আমরা আগাইতে চাই, আমরা d ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু t1। ওকে, তো এখান থেকে t1 ইজ ইকুয়াল টু লেখা যাবে 2d ডিভাইডেড বাই u প্লাস v, অথবা 1 বাই t1 যখন লিখবো তখন লেখা যাবে u প্লাস v ডিভাইডেড বাই 2d। সিমিলারলি এখন যদি আমি এখানে পরের কেসটাতে আসি, 4d এর কেসটাতে যদি লিখি, 4d মানে অতিক্রান্ত দূরত্ব, এখানে আমার w প্লাস v মানে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টাইমটা এখানে আমার t2 হবে। তারপর এখান থেকে যদি আমি লিখতে চাই সাজাই, এই যে 8d ডিভাইডেড বাই w প্লাস v ইজ ইকুয়াল টু t2,
তাহলে 1/t2 ইজ ইকুয়াল টু ভি প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই 8d। দেন লাস্ট থিং 70 কথাতে যদি আসি, 70 ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু t3। তো এখান থেকে যদি আমি t3 বের করতে চাই, 70 ইন্টু 2 অর্থাৎ 14d ডিভাইডেড বাই ডাব্লিউ প্লাস এক্স, দেন 1/t3 ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস এক্স ডিভাইডেড বাই 14d। ওকে, আর আরেকটা যেটা একদম টোটাল শুরু থেকে একদম শেষ পর্যন্ত d প্লাস 4d প্লাস 7d, যেটাকে আমরা বলতে পারি 12d। 12d ইজুয়াল বলা যাবে একদম আদি বেগ ইউ, একদম শেষ বেগ x ডিভাইডেড বাই টোটাল টাইম অর্থাৎ t1 প্লাস t2 প্লাস কি t3। এখান থেকে চাইলে আমরা লিখতে পারি 1/t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু 12d ডিভাইডেড বাই ইউ প্লাস এক্স। ওকে, এই যা যা লেখা যেতে পারে গড় বেগ দিয়ে সব আমি লিখে ফেললাম। কেন এভাবে করে গড় বেগটা আনছি? বিকজ গড় বেগটা আনলে এখানের এই কনসেপ্টটাতে মাথা ঘামানো যাবে। আচ্ছা, এখানে আরেকটু মিলাই, এখানে 1/t1 চাইছে, এখানে 4/t2 চাইছে। তো 4/t2 যেহেতু চাইছে, এখানে তাহলে 8 রাখার লাভ নাই। এখানে আমরা রাখতেছি 2, এখানে রাখতেছি 2, 4টাকে আমি পাঠিয়ে দিচ্ছি এখানে। সিমিলারলি এখানে আমি রাখতেছি শুধু 2, 7টাকে পাঠিয়ে দিচ্ছি এই যে এখানে। ওকে, দেন নাও আমরা এখানে কি করতেছি, আমরা এখানে জাস্ট যেটা বলছি লেফট হ্যান্ড সাইডে 1/t1 মাইনাস 4/t2 দেন প্লাস 7/t3, এটা যদি আমরা এখানে লিখে ফেলি কি আসে দেখো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2d আসবে, মাইনাস দিয়ে ডাব্লিউ প্লাস ভি ডিভাইডেড বাই 2d আসবে, প্লাস দিয়ে ডাব্লিউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2d আসবে। যদি আমরা এখানে 2dটা তাহলে কমন নিয়ে ফেলি, ঘটনা থাকবে ইউ প্লাস ভি মাইনাস ডাব্লিউ প্লাস এক্স, ডাব্লিউ কাটা ভি কাটা থাকবে তখন ইউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2d। সো ইউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2d যেহেতু থাকতেছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে ইউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2d, আমরা যদি একটু ভ্যালু বসায় খেয়াল করে দেখি এখান থেকে, আমরা একটু এখান থেকে দেখি একটু খেয়াল করে, ইউ প্লাস এক্স ডিভাইডেড বাই আসছে ইউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2d। ওকে, আমরা এখানে একটু ফর্মুলাটা লিখতে ঠিক করি, একটু ফর্মুলাটা বেসিক্যালি এখানে এরকম হবে যে 12d ইজ ইকুয়াল টু গড় বেগ হবে ইউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু t1 প্লাস t2 প্লাস t3। তো খেয়াল করে দেখা যাচ্ছে যদি আমরা এখানে 12 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3 লিখি, এটা এখানে ইউ প্লাস এক্স ডিভাইডেড বাই এখান থেকে যে ডিটা আছে ডিটা এখানে গুণ হয়ে যাবে 2d। তাহলে এই যে ইউ প্লাস এক্স ডিভাইড বাই 2d কি লেখা যাচ্ছে 12/t1 প্লাস t2 প্লাস t3, তাহলে এটা এখানে বসাই দিই 12 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। তো ঘটনাটা কি দাঁড়ালো যে আমরা গিভেন যে ইনফরমেশন আছে এই গিভেন ইনফরমেশন অনুযায়ী জাস্ট কী করলাম, গড় বেগের যে ফর্মুলা আছে এটা 4বার ইউজ করলাম, একবার t1 এর জন্য, দেন একবার t2 এর জন্য, দেন একবার t3 এর জন্য, অ্যান্ড দেন সবার লাস্টে টোটাল অর্থাৎ t1 প্লাস t2 প্লাস t3 এর জন্য। এরপরে কোয়েশ্চেনে যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সে আকারে বসিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করে ফেললাম, অ্যান্ড দ্যাটস দ্য টাইপ। এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো বা করতে হবে। ওকে, এবার এই অঙ্কটা যেটা আছে একটা রেলগাড়ির অঙ্ক, একটু আমি চেক করে রাখি কোয়েশ্চেনটা ঠিকঠাক মতো আছে কিনা। এখানে একটা রেলগাড়ির কথা বলছে, খেয়াল করে দেখো। একটি রেলগাড়ি একটি স্টেশন থেকে সরল পথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা যদি মোট দূরত্বের প্রথম এত অংশ, তাহলে মোট দূরত্ব মানে যে এখান থেকে একদম টোটাল যত দূর গেলাম ওই দূরত্বটা যদি এক্স হয় বা এস হয়, এস দূরত্বের 1/m অংশ সমতরণে গেছে, আর শেষ যে অংশটা আছে s/n অংশ এটা গেছে সে সমমন্দনে, আর বাকি অংশ সে গেছে সমবেগে। বাকি অংশটা বলতে s মাইনাস s/m মাইনাস কি s/n, এতটুকু গেছে সে সমবেগে। তো সেই হিসাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি আমরা কি লিখতে পারি, ব্যাপারটা এভাবে করে যে ওকে কোয়েশ্চেন আই গেছে ঠিকঠাকই আছে। হ্যাঁ, আমরা কোয়েশ্চেনটাকে এভাবে করে চিন্তা করতে পারি যে আমার এখান থেকে এখানে এই জায়গায় আমার বেগ ছিল ইউ, এখানে বেগ হয়েছে ভি, এখানে বেগ হয়েছে ডাব্লিউ, এখানে বেগটা সমাবেগ যেহেতু ভি থাকবে, দেন লাস্টে এখানে হয়ে গেছে 0, এরকম চিন্তা করতে পারি। আর
স্টেশন থেকে যেহেতু যাত্রা বলছে আদি বেগটাকে কিন্তু আমরা চাইলে ইউ না ধরে 0 ধরতে পারি, বিকজ স্টেশনে যখন শুরু হবে যাত্রা তখন তো শুরুতে আমার কোনো বেগ থাকবে না। হ্যাঁ, তো ওভাবে যদি চিন্তা করি এই জায়গায় মনে করি আমার বেগটা 0, দেন এখান থেকে মনে করলাম ভি হয়েছে, ভি ছিল, দেন আবার 0তে আসছে। তখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে S/m ইজ ইকুয়াল টু 0 প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টাইমটাকে লিখলাম t1। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা সাজায় যদি লিখতে চাই লিখতে পারি S/m ইজ ইকুয়াল টু ভি t1 ডিভাইডেড বাই 2। ওকে, অথবা 2s ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু ভি t1। এটা একটা ইকুয়েশনের মতো লিখলাম, ভালো কথা। এরপরে আমার যে সেকেন্ড পোর্শনটা আছে, এই যে সমবেগের যে সমবেগের পোর্শনটাকে আমরা কি লিখতে পারি? s মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন ইজ ইকুয়াল টু সমবেগ অর্থাৎ ভি ইন্টু টাইমটা হলো যে কি t2। ওকে, তো এখান থেকে আমরা চাইলে এসটাকে কমন নিয়ে 1 মাইনাস 1 বাই এম মাইনাস 1 বাই এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছি? VT2 লিখতে পারতেছি। ওকে, সিম্পল হিসাব, জাস্ট সমবেগ বলছে সেকেন্ড পোর্শন, এখানে সমবেগের সূত্র লিখলাম, আর ফার্স্টেরটাকে আমরা গড়বেগ লিখলাম। আবার লাস্টে যেহেতু এখানে কী হয়েছে, এই যে লাস্টের পোর্শনটা যেহেতু আবার গেছি আমি সমমন্দনে, তাইলে আমি ভি প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু t3 লিখতে পারতেছি। তো এখান থেকে 2s ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? VT3 লিখতে পারি। ওকে, সো আমরা মোটামুটি 3টি ইকুয়েশন এখানে বানায় ফেললাম। এখন এই 3টি ইকুয়েশনের মধ্যে যদি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি, VT1 আনছি, VT2 আনছি, VT3 আনছি। এখন আমরা যদি তিনটাকে যোগ করে দিই, এই যে V কমন নিয়ে T1 প্লাস T2 প্লাস T3, আর এদিক থেকে যদি চিন্তা করি তিনটাকে যদি যোগ করে দিই কি হবে? এই যে S মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন, তার সাথে এখানে যোগ হবে একটা 2s বাই এম, আর একটা যোগ হবে কি 2s বাই এন। তখন আলটিমেটলি এখানে থাকবে s প্লাস এস বাই এম দেন প্লাস দিয়ে এস বাই এন, এই জিনিসটা থাকবে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে এখন? v ইজ ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস T3, v কমন নিয়ে ফেলছি, কমন নিয়ে ফেলে লিখছি, আর এখান থেকে আমি রাইট হ্যান্ড সাইডটা এভাবে করে পাইছি। ওকে, আই গেস আমরা মোটামুটি একদম প্রপার ওয়েতে প্রপার জায়গা পর্যন্ত যাচ্ছি। ওকে, আচ্ছা, এখন কথা যেটা হইল সেটা কি দেখো, এই যে ক্যালকুলেশনটা এতটুকু পর্যন্ত করলাম, এই যে লাস্ট লাইনটাতে আমরা যে আসলাম, লাস্ট লাইনটা যদি আমরা একটু খেয়াল করি, লাস্ট লাইনটা বেসিক্যালি কেমন দাঁড়াইলো যে ভি কমন নিয়ে T1 T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু এখানে এস কমন নিয়ে 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন, এই ধরনের একটা জিনিস আসলো। ওকে, এখন কোয়েশ্চেনটাতে তুমি যদি খেয়াল করো, কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু আমাদেরকে বলছে প্রমাণ করতে সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত। ওকে, তো সর্বোচ্চ বেগ বলতে তো এখানে ভি, যেটা আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালোসিটি আমরা পাইছি, 0 থেকে ভিতে গেছি, ভি থেকে আবার 0তে আসছি। আর গড় বেগ বলতে কোনটা বুঝবো? এই যেখানে এস লিখলাম, খেয়াল করে দেখো, এখানে ভি লিখলাম T1 প্লাস T2 প্লাস T3 মানে মোট টাইম, টি লিখলাম, এই যেখানে আমি এস লিখলাম, এসকে কি লেখা যায়? গড় বেগ ইন্টু মোট সময় টাইম লেখা যায় না? লেখা যায় অবশ্যই। সো আমরা লিখে ফেললাম। লেখার পরে এবার খেয়াল করে দেখো তো, বোথ সাইডে যদি আমি টি কেটে দিই, ভি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন লেখা যায় না? তাহলে ভি অনুপাত ডাব্লিউ অর্থাৎ সর্বোচ্চ বেগ অনুপাত গড় বেগ ইজ ইকুয়াল টু কি দাঁড়ায় গেল? 1 বাই এম প্লাস 1 বাই এন, এরকম দাঁড়ালো কি না? তো মুদ্রা কথা হলো কি, খেয়াল করে দেখো যে গড় বেগের এই টাইপটাকে আমরা কীভাবে পয়েন্ট আউট করলাম। আমি কোয়েশ্চেনটা দেখতেছিলাম, ওয়েল সাথে একটু হালকা দেখে নিলাম যে আসলে আমাদের প্রসিডিওর সব ঠিকঠাক আছে কিনা। তো যেটা বলছিলাম আর কি, এই কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করে দেখো, আমরা মূলত কী করলাম, আমরা মূলত ফার্স্টে সমতরণে যতটুকু যাচ্ছে এটার জন্য আমরা ইউ মানে গড় বেগের যেমন ফর্মুলা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টাইম, ওইটা ইউজ করলাম, কারণ আমরা জানি এতটুকু সে যাচ্ছে সমতরণে। এরপরে সমবেগের জন্য সেটা আমরা ইউজ করলাম এই যেভাবে করে, আর লাস্টলি সমতরণের জন্য যে ফর্মুলা এটা আমরা ইউজ করলাম এই যেভাবে করে। তারপর কি করলাম, এরপরে আমরা তিনোটার মধ্যে যেহেতু সেম ফর্মেট আনছে, VT1 এখানে VT2 এখানে VT3, তিনোটাকে আমরা কী করে দিলাম? যোগ করে দিলাম। তো যোগ করে দেওয়ার পরে আলটিমেটলি আমরা এই ধরনের একটা লাইন পেলাম যে ভি ইন্টু টোটাল টি ইজ ইকুয়াল টু এস ইন্টু এস প্লাস এস বাই এম প্লাস এস বাই এন। তো এই ভ্যালুগুলো যখন আমরা এখানে বসাইলাম, বসানোর পরে এবার আমি এসের জায়গায় এই যে গড় বেগ ইন্টু মোট সময় বসাইলাম। তো মোট সময় আর মোট সময় কাটাকাটি করে ফেলার পরে যেটা প্রমাণ করতে বলছে এটা চলে আসলো। ওকে, সো এটা হলো আমার মোটামুটি গড় বেগের আরেকটা অঙ্ক। আমার মনে হয় গড় বেগের আর তেমন অঙ্ক তো আমাদের দেখতে হবে না। এই অঙ্কটা আমরা শুরুতে যেটা দেখছি, এই অঙ্কটা আর আই গেস একটু আগে যে কনসেপ্টগুলো ছিল ওই কনসেপ্টগুলোকে শুধু কি দিয়ে দিছে? চলকের মাধ্যমে দিয়ে দিছে। এটার মধ্যেও আমি দেখতেছি কিছুক্ষণ গেছে ত্বরণে, তারপর পাইছে ভি,
তো ভি বেগে কিছু দূর যাওয়ার পরে আসছে মন্দনে, মানে একটু আগে যে অঙ্কটা করলাম একদম সেম জিনিসটা এখানে করছে, দেখলেই বোঝা যাচ্ছে। এই যে এখানে এস বাই ভি আসছে, তারপর এখানে ভি বাই টু এফ ওয়ান, দেন ভি বাই টু এফ টু। তো এটা প্রিভিয়াস স্লাইডের সাথে মিলিয়ে করে ফেলতে পারবা। এখানে তুমি খেয়াল করে দেখো, কিছুক্ষণ সে গেছে সমত্বরণে, তারপর গেছে সমমন্দন, তারপর সমত্বরণ, তারপর সমবেগ, তারপর গিয়েছে সমমন্দন। ওকে, তো সমত্বরণের জন্য পুরো ক্যালকুলেশনটা একবার করবা, দেন সমবেগের জন্য করবা, দেন সমমন্দনের জন্য করবা। একটু আগে যেভাবে আমরা গড়বেগের মাধ্যমে করেছিলাম সেভাবে করলেই আলটিমেটলি হবে এই জায়গাটাতে চলে আসতে পারবা। আর এই তেমন মানে উলট কিছু হওয়ার কথা না, জাস্ট আগের যে ম্যাথটা আছে ওই ম্যাথের স্টেপগুলোই এখানে মানগুলো দিয়ে যে ফোন এফ এরকম কিছু মান দিয়ে করেছে। সো আমরা আশা করতে পারি যে অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করে ফেলতে পারবা। এরপরেই আমরা 9C-তে চলে যাব। বেসিক্যালি 9C-তে যাওয়ার জন্যই আমি লাস্টে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা তেমন বেশি আমি না করিয়ে তোমাদের উপর ছেড়ে দিলাম, বিকজ অনেকক্ষণ ধরে অনেক অঙ্ক করে ফেলেছো, গড়বেগের অঙ্ক দেখা হয়ে গিয়েছে, তারপর মানে একটা ফিক্সড টাইমে এততম সেকেন্ডে কতটুকু অতিক্রম করে দূরত্বটি এই ধরনের অঙ্ক করা হয়ে গিয়েছে, তারপর সমত্বরণ সমমন্দন এই ধরনের অঙ্ক করা হয়ে গেছে, লাস্টলি সমত্বরণ সমবেগ সমমন্দন এগুলো করা হয়ে গেছে। সো আর তেমন ম্যাথ নাই। এখন আমরা 9C শুরু করে ফেলবো কথাবার্তা না বাড়িয়ে। সো যদি 9C-তে আমরা চলে যাই, আমাদের এখন আর কিন্তু বাকি আছে দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে 9C, একটা হচ্ছে 9D। 9C এবং 9D-তে আমরা যে অঙ্কগুলো করব, 9C মূলত ছিল উলম্ব বেগ নিয়ে, আর 9D ছিল প্রাসের গতিপথ নিয়ে। ঠিক আছে, সো লেটস মুভ, আমরা শুরু করে দিই অঙ্কগুলোতে চলে যাওয়া। তো ফর্মুলার ব্যাপার আশা করি সবারই মোটামুটি কম বেশ আইডিয়া থাকবে, যেহেতু রিভিশন ক্লাস আমরা অলরেডি 9-10 থেকে এই ফর্মুলাগুলো পড়ে আসতেছি, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি হবে কখন, ইউ মাইনাস জিটি হবে কখন, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার কখন হবে, মাইনাস হাফ জিটি স্কোয়ার কখন হবে। সো এগুলো নিয়ে আশা করি তেমন ডিসকাশন করা লাগবে না, ম্যাথ করতে করতে আমরা বুঝবো। প্রথম ম্যাথ, মাধ্যাকর্ষণের প্রভাবে 100 মিটার উঁচু স্থান হতে পড়ন্ত বস্তু 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ নির্ণয় করতে বলেছে। সেখানে উপর থেকে পড়তেছে এইচের মান বলছে 100, আমার টাইম বলে দিছে 2 সেকেন্ড। উপর থেকে যেহেতু পড়তেছে মাধ্যাকর্ষণের প্রভাবে, তাহলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। জানতে চেয়েছে কি বেগের মান যখন তুমি নির্ণয় করবা, ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, ইউ প্লাস জিটি লিখতে পারো। যখন উপর থেকে নিচে পড়ো তখন ইউ কি জানো না, বাট তুমি এইচ জানো, এইচ ইজ ইকুয়াল টু কি লিখবা, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ এর মানটা তুমি বসাই দিবে এখানে 100, ইউ এর জায়গায় ইউ থাকবে, টি এর জায়গায় থাকবে 2, দেন প্লাস দিয়ে হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার মানে 4, তাহলে এখানে 19.6 আসবে। সো 2u প্লাস 19.6, এখানে থাকতেছে 100, এখান থেকে তুমি 2u ইজ ইকুয়াল টু লিখতে পারতেছো 100 মাইনাস 19.6, সো 20 গেলে থাকতো 80, তাহলে 80.4, ইউ গেলে থাকবে তাহলে 40.2। এই ভ্যালুটা যদি এখানে বসায় দাও, 40.2 প্লাস 2 ইন্টু 9.8 অর্থাৎ 40.2 এর সাথে 19.6, এখানে থাকবে 8, এখানে থাকবে 9, এখানে থাকবে 5, 59.8 মিটার পার সেকেন্ড। এটাই হবে আমার মূলত মাধ্যাকর্ষণের প্রভাবে 2 সেকেন্ড পর প্রাপ্ত বেগ 100 মিটার উচ্চ থেকে পড়ন্ত কোনো বস্তুর। ঠিক আছে, সো নর্মালি ফর্মুলা নর্মাল জিনিসপত্র এগুলো আমরা অলরেডি জানি। এরপরে দেখো 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথর ফেলে দেওয়া হলো। যদি পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, পাথরটি ফেলার সময় বেলুন কত উঁচুতে ছিল? এটা হলো একটা স্পেশাল কেস। এখানে খেয়াল করে দেখো, এই একটা বেলুন উপরে উঠতেছিল, উঠতে বেলুনটা উঠতেছিল কত বেগ নিয়ে? বেলুনটা উঠতেছিল 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। দ্যাট মিন্স বেলুনের সাথে যে পাথরটা লেগেছিল এই পাথরটা কতটুকু বেগ নিয়ে উঠতেছিল উপরে? 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, অর্থাৎ পাথরের একটা গতি জড়তা ছিল। তো যখন কোনো একটা কারণে সুতা কেটে গেছে, পাথরটা নিচের দিকে পড়া শুরু করছে, পাথরটা কি ডিরেক্টলি নিচে পড়বে? নো, নেভার। পাথরটা ফার্স্টে একটু উপরে উঠবে, উঠে দেন পাথরটা নিচে পড়া শুরু করবে, অ্যান্ড পাথরটা পড়তে সময় লাগবে টোটাল কত সেকেন্ড? 10 সেকেন্ড। এখন কেন সে একটু উপরে উঠবে? বিকজ অফ গতি জড়তার কারণে সে একটু উপরে উঠে দেন নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে কথা হলো, যদি পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, অর্থাৎ পাথরটির উপরে উঠে নিচে পড়তে 10 সেকেন্ড সময় লাগছে, ততক্ষণে বেলুনটি কত উঁচুতে ছিল? তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই হাইটটা বের করতে হবে। তো এই হাইটটা বের করবো কীভাবে? আমরা হাইট বের করার ফর্মুলা কি জানি? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বাট এখানে একটা চেঞ্জ আছে, এখানে ইউর সামনে মাইনাস দেওয়া লাগবে। কেন? বিকজ এই জিনিসটার আদি বেগটা ছিল উপরের দিকে,
আর বাকি সব মানে জিও নিচের দিকে, ভিও নিচের দিকে, এইচটাও নিচের দিকে। তো যেহেতু ইউটা উপরের দিকে, দ্যাটস ওয়াই ইউ সামনে মাইনাস, বাকি সবগুলো যেহেতু নিচের দিকে, বাকি সবগুলো সামনে প্লাস। সো এইচের মানটা বের করবো, মাইনাস ইউর জায়গায় লিখবো কত 6, দেন টি এর জায়গায় লিখবো 10, প্লাস দিয়ে হাফ, জি এর জায়গায় লিখবো 9.8, টি এর জায়গায় লিখবো 10। তাহলে আলটিমেটলি কি আসবে, -60 থাকবে, দেন এখানে থাকবে 4.9 ইন্টু 100। তাহলে 100 সাথে 10 সাথে 49, 490, 490 থেকে 60 চলে যাবে গা, 490 মাইনাস 60 গেলে 90 থেকে সেটা হলো 430 থাকে। ওকে, সো এটা হলো যে আমার ওই উচ্চতা, যে উচ্চতাটা থেকে পাথরটা কি হয়েছে, পড়ছে। এখন কথা জানতে চাইছে কি, এখানে বেলুনটা কত উচ্চতায় ছিল জানতে চাইছে। এখন পাথরটা 10 সেকেন্ডে পড়তে পড়তে বেলুনটা কি উপরে উঠবে না? অবশ্যই উঠবে। তাহলে এখানে বেলুনের কি থাকবে, একটা বেলুনটা সমবেগে উপরের দিকে উঠতেছে। তো বেলুন কত বেগে উঠতেছে, 6 মিটার পার সেকেন্ড বেগে। কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে। তাহলে বেলুনের অতিক্রান্ত উচ্চতা এইচ প্রাইম 10 ইন্টু কত 6। তাহলে এই যে টোটাল উচ্চতাটা, মানে বেলুন এখানে উঠছে মনে করলাম, পাথরটা এখানে ছুটছে মনে করলাম, এই যে টোটাল উচ্চতাটা, এটাকে যদি আমি ক্যাপিটাল এইচ বলি, এই ক্যাপিটাল এইচের মধ্যে কিন্তু দুইটা জিনিস, এই যে 60ও আসবে আর এখান থেকে যে 430 এটাও আসবে। তো দুইটাকে যদি যোগ করে দিই তাহলে কত আসবে, 490 মিটার। সো এটাই হবে আমার টোটাল উচ্চতা। ঠিক আছে, সো দ্যাটস দ্য থিং। এটা আমাদের এখানে বোঝার জিনিস ছিল যে মোট উচ্চতা তাহলে এখানে কত, মোট উচ্চতা তাহলে এখানে হলো যে বেলুনের সমবেগের কারণ উঠে যাওয়া যতটুকু আছে সেটা, প্লাস পাথরটার নিচে মানে অতিক্রান্ত সরণ। এখন পাথরের সরণটার জন্য আমাকে ইউটা মাইনাস দেওয়া লাগছে, বিকজ পাথরটা গতি জড়তার কারণে একটু উপরে উঠবে, দেন নিচে নামবে। টমের যেহেতু দেখতাম না, টম উপরে উঠতে 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 আসে, দেন হঠাৎ করে সে কতক্ষণ থেমে যায়, দেন পড়া শুরু করে। তো এখানেও ঘটনাটা কিছুটা এমনই আসলে, যে পাথরটা একটু উপরে উঠবে, উঠে দেন পড়া শুরু করবে। ওকে, তো সিমিলার আরেকটা ম্যাথ, 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে উড়ন্ত বেলুন থেকে পাথর ফেলে দিলে পাথরটি 10 সেকেন্ড লাগলো। কত উঁচু থেকে পাথরটি ফেলে দেওয়া হয়েছিল। এখানে আর কষ্ট করে পরবর্তী কাজ করতে হবে না, শুধু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার করে দিলেই হবে, কারণ এখানে জানতে চেয়েছে কি পাথরটি কতটুকু থেকে ফেলা হয়েছিল, বেলুন কোথায় চলে গিয়েছিল এটা জানতে চাইনি। তাহলে এখানে আমি কি দিব, এখানে আমি খুব ইজিলি লিখবো -10 ইন্টু 10, দেন প্লাস দিয়ে হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার। তাহলে এখানে -100 যোগ 490 অথবা প্লাস 390 মিটার। এটা হবে আমার আনসার। আই গেস আমরা ধরে ফেলতে পেরেছি। সেম ম্যাথ একইভাবে করেছি, সামনে এখানে মাইনাস কেন দিয়েছি এটাও আশা করি ক্লিয়ার। ওকে, পরের ম্যাথ একই রকমের জিনিস, প্রিভিয়াস স্লাইডের মতো করে ফেলবা, প্রিভিয়াসলি ডান। সো করে ফেলা যাবে। নেক্সট ম্যাথের দিকে আমরা যদি মুভ করি, 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে ইমন একটি টেনিস বল নিচে ফেলে দিল। বলটি 8 ফুট নিচে নামার পর সুমন অপর একটি টেনিস বল 9 ফুট নিচে থেকে ফেলে দিল। উভয় বল স্থির অবস্থা থেকে একই সাথে ভূমিতে পতিত হলো। দেখো এটার মধ্যেও কিন্তু ঘুরাই ফিরাই ফর্মুলা এগুলাই, যে এই চিজগুলো ইউটিল সাফি ডিস্কের হ্যানতেন, বাট এখানে একটু সিচুয়েশনটা আলাদা করে দিয়েছে। সিচুয়েশনটা কেমন, সিচুয়েশনটা হলো যে এই একটা বিশাল বড় বিল্ডিং, এই বিল্ডিংটার উচ্চতা বলে দিয়েছে 50 ফুট। ছাদ থেকে ইমন একটি টেনিস বল ফেললো, ছাদ থেকে টেনিস বল জাস্ট ফেললো, কে ফেললো, ইমন। তাহলে এখানে আদিবেগ কত, 0। ভেরি গুড, ফেলা হয়ে গেল। বলটি 8 ফুট যখন নিচে নামলো, মানে বলটি মনে করে যে এখানে চলে আসছে, এতটুকু হলো 8 ফুট, তখন সুমন নামার একটা ছেলে ওয়াই ফুট নিচ হতে ফেলে দিল। ঠিক আছে, সুমন নামে একটা ছেলে তাহলে কী করলো, এই যে এখান থেকে এই যে ওয়াই ফুট নিচে দাঁড়ায় আছে, এখানে এটা হলো যে আমার বন্ধু সুমন কী করলো, এখান থেকে আরেকটা বল জাস্ট ফেলে দিল। তাহলে এটারও আদিবেগ কত, 0। সুমনেরও আদিবেগ 0, ইমনেরও আদিবেগ 0। কিন্তু ঘটনাটা ঘটে গেছে কোথায়, দুইজন একই সাথে কোথায় টাচ করছে, মাটিতে টাচ করছে। তাহলে দুইজন একই সাথে মাটিতে টাচ করার কনসেপ্ট আবার বুঝো। দেখো এই বলটা যখন এখানে আসছে তখন এ ফেলছে না, তাহলে এই বলটার এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগছে, এই বলটার এখান থেকে এখানে পড়তো ঠিক সেই টাইমটা লাগছে। দুইজন যেহেতু একই সময় মাটিতে পড়ছে, কথাটা যদি আমরা আবার রিপিট করি, দুইজন যেহেতু একই সময় মাটিতে পড়ছে, অর্থাৎ 8 ফুট নিচে চলে আসা ইমনের বলটিকে দেখা মাত্রই সুমন যে বলটা ছাড়লো, দুইজন একই সাথে যেহেতু মাটিতে পড়েছে, দ্যাট মিন্স দুইজন একই সময় নিয়ে একটা দূরত্ব, যেটা আমি চিত্র দেখিয়ে ফেলেছি, অর্থাৎ ইমনের বলটি 42 ফুট দূরত্ব আর সুমনের বলটি ওয়াই ফুট দূরত্ব একই সময়ে কভার করেছে। তাহলে এখানে যদি আমরা একটু লিখতে চাই, আমরা কি লিখব, সুমন এর বল ওয়াই ফুট
এবং ইমন এর বল 42 ফুট দূরত্ব একই সময়ে অতিক্রম করেছে। ওকে, এখন সুমনের জন্য তো কাহিনী খুবই সিম্পল। সুমনের জন্য তুমি লিখে দিতে পারো ফর সুমন y ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। যে সময় অতিক্রম করেছে সময়টাকে যদি টি ধরো হাফ জি টি স্কোয়ার। বাট ইমনের জন্য তুমি ডিরেক্টলি কিন্তু এটা বলতে পারবে না। ইমনের জন্য তোমাকে আগে কী করতে হবে, এই জায়গায় যে বেগটা আছে এই বেগটা বের করতে হবে। তো এই জায়গার বেগটা কত হবে, 8 ফুট দূরত্ব অতিক্রম করে ফেলছে। তাহলে তুমি কি লিখবা, 8 ফুট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি 8 ফুটের সাথে যদি বেগকে কানেক্টেড করতে হয় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এইচ, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 8 দুগুণা 16 মানে 16g। তাহলে সেই হিসাবে যদি ইমনের জন্য তুমি লিখতে চাও, ইমনের জন্য তুমি লিখবা 42 ইজ ইকুয়াল টু আদি বেগটা এখানে হয়ে গেছে ভি, ভি মিনস রুট ওভার 16g, তার সাথে টাইম, দেন প্লাস দিয়ে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। ওকে, গেল এতটুকু। এখন এই যে হাফ জি টি স্কোয়ার মানে তো ওয়াই লেখা যায়, তাহলে 42 ইজ ইকুয়াল টু লিখতে পারবা রুট ওভার 16g ইন্টু টি দেন প্লাস ওয়াই। তারপর 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 সুমন ওয়াইয়ের মানটাই তো জানতে চাচ্ছে। ওকে, তারপর এখান থেকে আরও কি লেখা যেতে পারে, ওয়াই ইজ ইকুয়াল টু 42 মাইনাস 4 ইন্টু রুট 32, 16 সাথে এখানে 32 গুণ হবে, রুট ওভার আছে 4 আসবে ইন্টু রুট ওভার 32, 4 32, 16 দুগুণা 32, সো 4 ইন্টু রুট 2 মানে 16 রুট 2 আসবে। ওকে, যাই হোক, সো এখানে এটা লেখা যাবে 16 রুট 2 ইন্টু টি, এটা হবে যে ওয়াইয়ের ভ্যালু। ওকে, এখন এই ওয়াইয়ের ভ্যালুর মধ্যে যদি আমরা টিটা জেনে যাই তাহলে আমরা ওয়াইয়ের মানটা বের করে ফেলতে পারবো। এখন কথা হইল যে এখানে এটা ছোট্ট কারেকশন করি আমরা, এই এতটুকু দূরত্বকে যেটাকে আমি ওয়াই প্রাইম বলতেছিলাম, এই ওয়াই প্রাইমটা মূলত কি 50 মাইনাস ওয়াই, তো সেগুলো সবগুলোর মধ্যে ওয়াই না লিখে 50 মাইনাস ওয়াই লিখতে হবে। সো একটু কারেকশনটা ঠিক করি। ওকে, তো ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার ইমনের এখান থেকে এখানে যে 42 ফুট যাইতে যে সময়টা লেগেছিল, আমার কি বলে সুমনের যে টেনিস বলটার এই ওয়াই প্রাইম পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই যে পুরো 50 থেকে এই যে ওয়াই পর্যন্ত যে দূরত্বটা বিয়োগফলটা আছে আর কি, অতটুকু দূরত্ব যাইতে সেম সময় লাগছিল, কারণ আমরা এভাবে করে জিনিসটা কিন্তু লিখতে পারি। ওকে, এখন যেটা কথা দাঁড়াচ্ছে যে এর পরের কাজটা কি। এরপরের ব্যাপারটা আসলে আমরা কি চিন্তা করতেছি, দুইজনে যেহেতু টাইম সমান লাগতেছে বললাম, টাইমের মানটা আমরা কিভাবে বের করব। দেখো দুইজন একই সময় মাটিতে পৌঁছাইছে। ওকে, অর্থাৎ এখান থেকে ইমনের বলটার এখানে আসতে যতটুকু সময় লাগছে, সুমনের বলের এখান থেকে এখানে আসতে ঠিক ততটুকু সময় লাগছে। ওকে, এখন কথাটা হইল যে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি বের করি যে ইমনের বলের এখান থেকে এখানে টোটাল আসতে কতটুকু সময় লাগছে, অ্যান্ড দেন আমরা যদি বের করি যে ইমনের বলের এইখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে, এই দুইটা ঘটনা যদি আমরা কী করে ফেলি, বের করে ফেলি, যেটা বের করা সম্ভব, তারপর যদি আমরা মান বসাই দিই, তাহলে এখানে কি ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে না। কথাটা কি বললাম যে আমরা খুবই সিম্পল একটা কাজ করব। আমরা ফার্স্টে শুধু ইমনটাকে নিয়ে এখন কাজ করব, যে ইমন এখান থেকে একটা বল ছেড়ে দিছে, কতটুকু হাইট থেকে ছাড়ছে, 50 ফুট থেকে, তো ওর মাটিতে আসতে কতটুকু সময় লাগছে বলটার, 50 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু টোটাল টাইম স্কোয়ার। তো টোটাল টাইমটা তাহলে কত আসবে, 100 ডিভাইডেড বাই 9.8, তার উপর একটা রুট। এত সেকেন্ড সময় লাগছে ইমনের বলটার মাটিতে আসতে। এখন ইমনের বলটা যখন 8 ফুটে আসছিল তখন গিয়ে সুমন বল ছাড়ছে না, তাহলে 8 ফুটে আসতে আসতে কতটুকু সময় লাগছে, 8 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু
8 ফুটে আসতে যে সময় লাগছে টি প্রাইম ধরলাম টি প্রাইম স্কোয়ার, তার এখানে 16 ডিভাইডেড বাই 9.8 তার উপরে রুট দিয়ে দিলে কি পেয়ে গেলাম টি প্রাইম পেয়ে গেলাম। এখন আমরা কি চিন্তা করছিলাম সুমনের বল এখান থেকে এখানে আসতে যে সময় লাগছিল সেটা হলো কি টি। এখন দেখো সুমনের এখান থেকে এখানে আসতে টি লাগছে, ইমনেরও কিন্তু এখান থেকে এখানে আসতে কি লাগছে টি লাগছে। ওকে, বাট আমরা যখন ক্যালকুলেশন করে দেখলাম যে সুমনের এখান থেকে ঠিক এখানে আসতে সময় লাগলো ক্যাপিটাল টি, আর এখান থেকে এখানে আসতে তার সময় লাগলো টি প্রাইম। তাহলে এই যে ছোট হাতের টিটা আছে এটা ক্যাপিটাল টি মাইনাস টি প্রাইমের সমান হবে অবভিয়াসলি। তাহলে আমি এখন এখান থেকে খুব ইজিলি টি এর মানটা লিখে দিতে পারি কি ক্যাপিটাল টি, অর্থাৎ এই যে √100/9.8 মাইনাস √16 ডিভাইডেড বাই 9.8। এখান থেকে আমি ক্যালকুলেশন করে একটা ভ্যালু পাবো, অ্যান্ড এই ভ্যালুটা যদি আমরা কোথায় বসাই দিই, এই যে 50 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জিটি স্কোয়ার আছে। এখানে একটু ভুল করতেছি আমি বারবার, জি এর ভ্যালু আমি এখানে ভুলে 9.8 লিখতেছি, ইটস নট 9.8, ইটস 32, বিকজ এখানে ফুটে আছে, সো এগুলো সব 32 হবে। ওকে, সো আমি যদি সবগুলো 32 করে দিই, ঠিক করে দিই, দাঁড়াও। ওকে, সো যেটা বলতেছিলাম, তো এখান থেকে এখন তুমি এই যে 50 মাইনাস ওয়াই, এখন তুমি এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে ফেলতে পারবা। 50 মাইনাস হাফ ইন্টু জি এর জায়গায় লিখে দিলা 32, আর টি স্কোয়ারের জায়গায় কি লিখে দিলা √100 ডিভাইডেড বাই √32, দেন মাইনাস দিয়ে √16। আচ্ছা, আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করে ফেলি 100 মানে 10, √100 করলে এখানে 10 আসবে, আর 16 করলে এখানে 4 আসবে, 10 থেকে 4 গেলে এখানে 6 আসবে, এই যে হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার করে ফেলার পরে এবার তুমি যদি এখান থেকে দেখো 50 মাইনাস হাফ ইন্টু 32 ইন্টু 36/32, 30 কাটা, তার 2 ইন্টু 36 মিনস 2/36 মিনস হলো যে কত 18। তাহলে 15 থেকে যদি 18 চলে যায় তাহলে ওয়াইয়ের মানটা আসতেছে 50 মাইনাস 18 অথবা 32 মিটার, সরি 32 ফিট। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার সুমনের পুরা ঘটনাটা হয়েছে কি, সুমন ছাদ থেকে 32 ফুট নিচে থেকে কি করছে, তার যে বলটা ছিল ওটা ছাড়ছে, দেন গিয়ে সুমনের বল ইমনের বল একসাথে কী করছে, মাটিতে টাচ করছে। ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে আমরা যদি বলি এই যে সুমনের বল ওয়াই প্রাইম এবং ইমনের বল 42 ফুট দূরত্ব একই সময়ে টি অতিক্রম করে। তো এই যে ওয়াই প্রাইম যেটা ছিল, ওয়াই প্রাইমটা বেসিক্যালি কি, যে পুরো 50 থেকে ওয়াই বিয়োগ, এই কারণে আমরা কি করছি 50 থেকে ওয়াই বিয়োগ করে হাফ জিটি স্কোয়ার লিখছি, আর ইমনের জন্য 42 দিয়ে ভাগ করে লিখছি, এখানের মধ্যে হাফ জিটি স্কোয়ারের জায়গায় 50 মাইনাস ওয়াই বসিয়ে দিয়েছি। এরপরে সুমনের জন্য ইমনের জন্য পুরো আলাদা করে টোটাল টাইম কতটুকু লাগার কথা, তারপর 8 ফুট অতিক্রম করতে কতটুকু টাইম লাগছে সেটা, এগুলো বের করে বাকি 42 ফুটের জন্য কতটুকু টাইম লাগে সেটা বের করে দেন গিয়ে ইকুয়েশনটার মধ্যে বসিয়ে দিয়ে আমরা ওয়াইয়ের মানটা কিন্তু বের করে ফেলেছি। ভেরি টিপিক্যাল ম্যাথ, নর্মাল কথাবার্তা, তারপরও করতে গিয়ে কিন্তু আমাদের মোটামুটি অনেক কিছু মাথায় রাখা লাগবে। ওকে, দেখি এবার টাইপ 1 আরেকটা ম্যাথ। একটি বস্তুকণা এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, আবার একটি বস্তুকণার 6 সেকেন্ড পর একই স্থান থেকে একই দিকে নিক্ষেপ করা হলো, এরা পরস্পর প্রথম কণাটির বৃহত্তম উচ্চতায় মিলিত হবে। এখন দ্বিতীয় কণাটির নিক্ষেপণ বেগ নির্ণয় করতে বলেছে। ওকে, সো প্রথম কণা আমরা যদি চিন্তা করি, প্রথম কণার কি হচ্ছে, প্রথম কণার নিক্ষেপ বেগ হচ্ছে 196 মিটার পার সেকেন্ড। তাহলে 196 মিটার পার সেকেন্ড বেগে যখন তুমি কাউকে থ্রো করবা, এটার সর্বোচ্চ উচ্চতাটা কত হবে, 2 ইন্টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, অর্থাৎ 196 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, অথবা 196 গুণ 196 ডিভাইডেড বাই 19.6 কাটাকাটি করে ফেললে যেটা হবে, এটা 10 থাকবে, সো 1960। এটা হবে সর্বোচ্চ উচ্চতা প্রথম বস্তুটাকে যখন নিক্ষেপ করলাম। এখন বলছে কি দেখো, প্রথম বস্তুকে নিক্ষেপ করার পরে অপর একটি বস্তু 6 সেকেন্ড পরে নিক্ষেপ করছি একই স্থান থেকে। সো এখান থেকে একটা বস্তুকে থ্রো করলাম, তার 6 সেকেন্ড পরে আরেকটা বস্তুকে কী করলাম, থ্রো করলাম। দুইজন কি হয়েছে, দুইজন একই স্থান থেকে একই দিক থেকে নিক্ষেপ করলাম, পরস্পর প্রথম কণাটির সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কী হয়েছে, মিলিত হয়েছে। অর্থাৎ যে উচ্চতায় মিলিত হয়েছে সেটা হলো 1960 মিটার। প্রথম কণাটা 1960 মিটারে পৌঁছাইতে দ্বিতীয় কণাটাও কী করে হয়েছে, ওইখানে পৌঁছাই গেছে। ওকে, তাহলে বুঝো প্রথম কণার 1960 মিটারে পৌঁছাতে কতক্ষণ সময় লাগছে, ওই টাইমটাকে যদি আমরা বের করতে চাই এটা হবে u/g। আমরা জানি উড্ডয়নকাল ইকুয়াল টু u/g হয়, তো ইউ এখানে কত 196, জিটা কত 9.8, মানে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড লাগছে প্রথম কণার মাটি থেকে এখানে পৌঁছাইতে। ওকে, এখন আমরা যেহেতু দ্বিতীয় কণাটাকে
6 সেকেন্ড পরে থ্রো করছি, সুতরাং দ্বিতীয় কণার 14 সেকেন্ড লেগেছে এই ঠিক এইচ বা 1960 মিটার এ পৌঁছাতে। এটা তো বলেই দিয়েছে দুইজন সর্বোচ্চ উচ্চতায় মিলে গিয়েছে, এই কারণে আমরা ধরেই ফেললাম যে 1960 মিটারে গিয়ে দুইজন মিলে গেছে। এখন প্রথম জনের মাটি থেকে 1960 আস্তে আস্তে সময় লাগছে 20 সেকেন্ড, দ্বিতীয়টাকে আমরা 6 সেকেন্ড পরে ফেলছি, তারপরে এটা যদি এখানে চলে আসছে মিলিত হয়েছে সর্বোচ্চ উচ্চতায়। এখন দেখো প্রথম কণা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় একবারে যাবে, কারণ ওটাই তার সর্বোচ্চ উচ্চতা। এখন দ্বিতীয় কণাটা সর্বোচ্চ উচ্চতায়, প্রথম কণা সর্বোচ্চ উচ্চতায় আস্তে আস্তে তাহলে 6 সেকেন্ড কম লাগছে, বিকজ 6 সেকেন্ড পরে থ্রো করছি। তো প্রথম কণার যেখানে আসতে 20 সেকেন্ড লাগছে, দ্বিতীয় কণা সেখানে আসতে লাগছে 14 সেকেন্ড। তো সেই হিসাবে আমরা লিখলাম দ্বিতীয় কণার 14 সেকেন্ড লেগেছে এইচ আসতে। তখন দ্বিতীয় কণার বের করতে বলেছে আদিবেগ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি দেন মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এইচ এর মানটা 1960 বসালাম দ্বিতীয় কণার জন্য, ইউ দিয়ে টি এর মানটা বসালাম কত 14, দেন এখানে মাইনাস দিয়ে 4.9 ইন্টু কত বসালাম 14 স্কোয়ার। ঠিক আছে, এখন এই পুরো ক্যালকুলেশনটা থেকে দেখা যায় যে 1960 বিয়োগ যোগ হয়ে যাবে 114 স্কোয়ার মিনস হলো যে 196, আই গেস 14 দশে 140 সাথে 4 14 56, হ্যাঁ 196। সো 196 ইন্টু 4.9 ডিভাইডেড বাই যদি আমি 14 করি আমার কি চলে আসবে, ইউ চলে আসবে। তাহলে এভাবে করে আমি কি বের করে ফেলতে পারতেছি, বৃহত্তম উচ্চতায় মিলিত হয় যখন যে বস্তুটা দ্বিতীয় কণাটা, ওই দ্বিতীয় কণাটার বেগটা আমরা বের করে ফেলতে পারতেছি। দেখো একদম ফান্ডামেন্টালি গেছে, কিন্তু প্রথম কণাটাকে পাঠিয়ে দিছি, সর্বোচ্চ উচ্চতাটা বের করে ফেলছি, প্রথম কণাটা সর্বোচ্চ উচ্চতায় কত সময় লাগবে সেটা বের করছি। দ্বিতীয় কণাটাও যেহেতু 6 সেকেন্ড পরে থ্রো করার পরেও আলটিমেটলি গিয়ে এখানে চলে আসছে, তাহলে প্রথম কণার যেখানে 20 সেকেন্ড লাগছে তার 6 সেকেন্ড ঠিক 6 সেকেন্ড পরে দ্বিতীয় কণা এখানে পৌঁছে যাবে। সেই চিন্তা ভাবনা করে আমরা এটা লিখে ফেলতে পারি। অ্যান্ড তারপর বাকি ক্যালকুলেশন তো জাস্ট কি এইচ জানি, টি জানি, ইউরা বের করতে হবে, দ্যাটস ইট। আই গেস আমরা এটা বুঝে ফেললাম। এরপর আমরা টাইপ 2তে চলে যাব। এখন টাইপ 2 এর কাহিনী কি দেখো, টাইপ 2 এর কাহিনী কিন্তু মোটামুটি একই রকমের পড়াশোনায় এখানে আসতেছে। টাওয়ারের উচ্চতা নির্ণয়, তারপর টাওয়ার হতে এরকম পাথর ফেলে দিলাম, দুইটা পাথর যদি মিলে যায়, মানে মোটামুটি সিমিলার কনসেপ্ট, সিমিলার কেসগুলোই আসবে। কি বলতেছে দেখো, একটি কণা এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে টি সেকেন্ড পরে একই বিন্দু হতে একই আদিবেগে অপর একটি কণা উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, তাহলে বলতে হচ্ছে কি, বলতে চাইছে যে একটা কণা নিক্ষেপ করছি ইউ বেগে, দেখো ইউ বেগে নিক্ষেপ করে ফেলছি, ভালো কথা, কোনো সমস্যা নেই। অপর একটি কণা উপরের দিকে একই বিন্দু হতে একই আদিবেগে অপর একটি কণা এই যে আবার নিক্ষেপ করে ফেলছি। ওকে, এখন দুইজন মিলিত হয়েছে। এখন দুইজন মিলিত হওয়া মানে কি, দুইজন মিলিত হওয়া মানে হলো যে আমার প্রথম কণা নিচ থেকে গিয়ে উপরে উঠে নিচে নামার সময় দ্বিতীয় আরেকটা কণা নিচ থেকে গিয়ে উপরে গিয়ে মিলবে। মিলিত হওয়ার কনসেপ্ট এটা হবে, একজনকে আমি থ্রো করছি, তো সে উপরে উঠে গেছে, তারপর আরেকটাকে থ্রো করছি, তো যে উপরে উঠছে সে নিচে নামতে নামতে নিচের জন গিয়ে কী করবে, উপরে গিয়ে মিলবে। ফান্ডামেন্টাল থিং। ওকে, এখন এই ঘটনাটা যদি আমরা এখন এভাবে করে চিন্তা করি যে আচ্ছা দুইজনে কি করতেছে, মাটি থেকে চিন্তা করলাম এই যে এক্স মিটার উচ্চতায় গিয়ে মিলিত হইতেছে, একজন নিচ থেকে উপরে যাচ্ছে এক্সে, একজন নিচ থেকে উপরে গিয়ে দেন আবার আসতেছে কোথায়, এক্সে। ওকে, প্রথমের জন্য এক্সে যাইতে তার সময় লাগবে কতটুকু সময়, এক্স ইজ ইকুয়াল টু লিখে দিলাম ইউ টি ওয়ান মাইনাস হাফ জি টি ওয়ান স্কোয়ার। ওকে, সেকেন্ডটাকে কী করছি দেখো, সেকেন্ডটাকে করছি যে আমি টি সেকেন্ড পরে নিক্ষেপ করছি। ওকে, তাহলে প্রথমটার এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে সময় লাগছে t1 সেকেন্ড। দ্বিতীয়টা চিন্তা করলাম এখান থেকে উঠে আবার ডিরেক্টলি যাইতে সময় লাগছে দ্বিতীয় কোণার জন্য, এটা তো আমি প্রথম কোণার জন্য চিন্তা করছি, তো দ্বিতীয় কোণার জন্য লিখতেছি এক্স ইজ ইকুয়াল টু ইউ টি2 প্লাস হাফ জি টি2 স্কোয়ার। ওকে, এখন যেটা এখানে কোয়েশ্চেনে বলে দিছে, সরি নট প্লাস মাইনাস, কোয়েশ্চেনে যেটা বলে দিছে কি প্রথম জনের পরে, আচ্ছা প্রথম জনের টি সেকেন্ড পরে একই বিন্দু হতে যেহেতু আমি দ্বিতীয় কণাকে বা দ্বিতীয় বস্তুটাকে নিক্ষেপ করেছি, দ্যাট মিনস দুইটার যে টাইমের তফাৎ, এই যে t1 আর t2, ওকে, সো প্রথম কণার যেখানে এই যে এই জায়গা থেকে এই জায়গায় উঠে আবার এখানে আসতে সময় লাগছে t1 বলতেছি, আর দ্বিতীয় কণার এখান থেকে এখানে যেতে সময় লাগছে বলতেছি t2। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে
একজনের টি সেকেন্ড পরে যেহেতু আমি আরেকজনকে কী করেছি নিক্ষেপ করেছি, এর মানে প্রথম কণার যদি এখান থেকে এখানে ঘুরে এখানে আসতে সময় লাগে 10 সেকেন্ড, পরের জন্য লাগবে 10 - t সেকেন্ড। যেহেতু আমরা টি সেকেন্ড পরে নিক্ষেপ করেছি, দেখো একজনকে থ্রো করলাম, সে উপরে উঠে এখানে আস্তে আস্তে সময় লাগাইছে মনে করো 10 সেকেন্ড। আরেকজনকে যদি আমি প্রথমটাকে থ্রো করার 3 সেকেন্ড পরে থ্রো করে দিই, তারপরে গিয়েও এরা যদি একই এই বিন্দুতে কী করে মিলিত হয়, দ্যাট মিন্স কি প্রথম জনের 10 সেকেন্ড লাগছে যতটুকু জায়গায় আসতে উপর থেকে উঠে নিচে নামতে, দ্বিতীয় জনের তার থেকে টি সেকেন্ড সময় কি লাগবে, কম লাগবে, কিন্তু যেহেতু আমি ওকে টি সেকেন্ড পরে কী করছি, থ্রো করছি। ওকে, মানে প্রথম জন এখান থেকে উঠে আবার এখানে আসতে সময় লাগছে 10 সেকেন্ড, দ্বিতীয় জনের লাগবে 7 সেকেন্ড। ওকে, যেহেতু আমি ওকে 3 সেকেন্ড পরে থ্রো করছি। ওকে, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে T1 থেকে তুমি যদি T2 বিয়োগ করো, এই বিয়োগফলটা মূলত কত হবে, টি হবে। ওকে, এখন সেই কনসেপ্টটাকে যদি আমরা এখানে কাজে লাগাইতে চাই, আমরা কি করতে পারি, দেখো একটি কণা ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো এবং টি সেকেন্ড পর একই বিন্দু হতে একই আদি বেগে অপর একটি কণা উপর দিকে নিক্ষেপ করা হলো। দুইজনই আলটিমেটলি এই যে এক্স দূরত্বে এসে কী করছে, মিলিত হয়েছে। তো প্রথম জনের জন্য বলতেছি কি এক্স দূরত্বে আসা মানে কি উপরে উঠে দেন নিচে নামা, এটা করতে তার সময় লাগছে T1, আর দ্বিতীয় জনের জন্য হলো কি ডিরেক্টলি নিচ থেকে উপরে উঠতে তার সময় লাগছে T2। এখানে দুইটা সময়ের তফাৎ কত, টি সেকেন্ড। ওকে, কারণ প্রথম জনকে নিক্ষেপ করার টি সেকেন্ড পরে আমি দ্বিতীয় জনকে কী করেছি, নিক্ষেপ করেছি। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে কী করে একটু ব্যালেন্স আউট করতে চাই, তো যেহেতু এখানে কি লেখা যাচ্ছে, তফাৎটাকে আমরা যেহেতু টি বলতে পারতেছি, দ্যাট মিনস আমরা এখানে চাইলে T2 ইজগুলো লিখতে পারতেছি T1 - t, অথবা চাইলে আমরা এখানে T1 ইজগুলো লিখতে পারতেছি T2 + t। ওকে, যে কোনো একটা আকার আমরা যদি আগাই তাইলেই হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি কোনটাতে আগাবো, আমরা মনে করো এই যে প্রথমটাতে যদি মানটা বসাই, এই যে x = u * T1 এর জায়গায় ধরো আমরা লিখলাম t + T2। ওকে, দেন মাইনাস দিয়ে হাফ দিয়ে লিখলাম ধরো g * t + T2 হোল স্কোয়ার। ওকে, আর একটু যদি ক্যালকুলেশনটা করে ফেলি, কী লেখা যেতে পারে দেখো, এখানে u * t + u * T2, দেন মাইনাস দিয়ে হাফ ইন্টু জি দিয়ে t² + T2², দেন প্লাস 2t * T2 লেখা যেতে পারে। তারপর গিয়ে কি লেখা যেতে পারে, এখানে x দিয়ে ut, দেন প্লাস ut2, দেন মাইনাস হাফ gt², তারপর হলো প্লাস মাইনাস হাফ gt2, দেন প্লাস মাইনাসে মাইনাস অবভিয়াসলি মাইনাস gt ওকে, এটা লিখে দেওয়া যেতে পারে। এখন এই যে x এর ভ্যালুটা আমরা পাইলাম, আর উপর এখানে আমাদের x একটা ভ্যালু দেওয়া ছিল ut1 T2 = হ্যাঁ। ওকে, এখন যে কাজটা এখান থেকে করা যেতে পারে, আমরা T2 এর জায়গায় আচ্ছা T1 এর জায়গায়, হ্যাঁ প্রথমটার মধ্যে আমরা এই কাজটা করছি। এখন এখানের মধ্যে খেয়াল করে দেখো ut2 - হাফ gt2², যেটা আছে এই যে ut2 - হাফ gt2², এটার জায়গায় চাইলে আমরা কিন্তু x লিখে দিতে পারি। ওকে, তো যদি আমরা x লিখে দিই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে দেখো, এই যে x = ut, দেন ut2 আর মাইনাস হাফ gt2² জায়গায় লিখে দিলাম একটা x, তারপর আর কি থাকে, আর থাকে আমার মাইনাস হাফ gt², দেন মাইনাস gt2, এরকম একটা জিনিস থাকে। ওকে, তাহলে যে কাজটা করলাম আমরা এখান থেকে এই যে ut2 - হাফ gt², এই পুরোটা জায়গায় আমরা বসিয়ে দিলাম কি x। ওকে, দেন এবার যদি আমরা এখানে সাইড চেঞ্জ করে ফেলি, ধরো x থেকে x গেল, এখানে থাকবে একটা 0, তাহলে ut - হাফ gt², তারপর মাইনাস gt2 ইজগুলো লিখে দেওয়া যাচ্ছে কি 0। ওকে, দেন আমরা এখান থেকে কী করতে পারি দেখো, আমরা এখান থেকে gt2কে যদি সাইড চেঞ্জ করে ফেলি, ut - হাফ gt², এটা লেখা যাবে। দেন এখান থেকে তুমি খুব ইজিলি যে কাজটা করতে পারবা, T2 ইজগুলো বলে দিতে পারবা যে ut - হাফ gt² / gt। ওকে, তো তুমি যদি চাও এখানে লসাগু করে ফেলতে পারো, লসাগু করলে জিনিসটা আসবে এরকম যে 2ut - gt² / 2gt, এটা আসবে আমার কিসের মান, T2 এর মান। এই যে T2 এর মানটা আসছে, এখন এই T2 এর মানটাকে যদি আমরা কই বসায় দিই, এই যে এখানে বসায় দিই, এই যে এখানে T2 এর জায়গায় যদি আমি কী করে দিই, এই মানটাকে বসায় দিই, তারপর কি ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আমার উচ্চতার মানটা ডিরেক্টলি কত চলে আসছে, এই যে 4u² - g² t² / 8g চলে এসেছে। ওকে, ঘটনা যেটা হয়েছে, আমরা আসলে একটু
অ্যাক্সিডেন্টের কারণে হালকা পায়ে ব্যথা রয়ে গেছে। আমি এটা স্থিতিবিদ্যার ক্লাসেও বলছিলাম, এই কারণে আমাকে ক্লাস করার মাঝে মাঝে একটু হালকা থামতে হয়, ব্রেক নিতে হয়, এই কারণে একটু ডিসকন্টিনিউটিও ফিল করতে পারো, বাট দ্যাটস দ্য থিং। আমরা আসলে বুঝতে পারতেছি এখানে কী হচ্ছে। প্রথমে যদি আমি আবার একটু রিক্যাপ করি, প্রথম বস্তুটা মাটি থেকে উপরে উঠে নিচের দিকে নামতেছিল, T1 সময় লাগছে, দ্বিতীয় বস্তুটা নিচ থেকে উপরের দিকে উঠতেছিল, তার T2 সেকেন্ড সময় লাগছে। এখন দুইটার মধ্যে গ্যাপ হলো T সেকেন্ডের। কেন? কারণ প্রথম বস্তু T সেকেন্ড পরে আমি দ্বিতীয় বস্তুকে কী করেছিলাম? থ্রো করেছিলাম। তো সেই হিসাবে আমি অতিক্রান্ত সরণ x চিন্তা করে প্রথম বস্তুর জন্য লিখলাম, দ্বিতীয় বস্তুর জন্য লিখলাম। দেন প্রথম বস্তুর এখানের মধ্যে তফাৎটাকে, এই যে T1 থেকে T2 বিয়োগ করলে যেহেতু T আসে, T1 এর জায়গায় আমি T2 + T ওই ভ্যালুটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সেম ভ্যালু, এই যে এখানে যেমন এক্সের ভ্যালু যেটা পাইছিলাম এটা এখানে বসাই দেওয়ার পরে পক্ষান্তর করে আলটিমেটলি T2 এর একটা ভ্যালু পাইছি। অ্যান্ড এই T2 এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই না, তাহলে আমাদের আনসারটা চলে আসবে। এই ছোটো কাজটা বাসায় তোমরা করে নিবা, মান বসানো, আশা করি তোমরা পারবাই। সেটা নিয়ে এত প্যারা খাচ্ছি না। এরপরে দেখো কি বলছে, এটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর y মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। যদি উভয় স্থির অবস্থাতে পড়ে একই সঙ্গে হইতে হইতে, একদম একটু আগে যে অঙ্কটা দেখাইছিলাম ইমনের অঙ্কটা, ওই অঙ্কটার সাথে হুবহু সেম। আমি জাস্ট একটু স্টেপগুলো বলে যাই। প্রথমে বলেছিলাম কি যে দেখো এই যে টাওয়ার, এই টাওয়ারের শীর্ষবিন্দু থেকে আমি কী করছি, এই টাওয়ারের চূড়া থেকে একটা পাথর আমি ফেলে দিছি। টাওয়ারের পুরাটুকু দৈর্ঘ্য কত? h। তো h চূড়া থেকে আমি যেহেতু ফেলে দিয়েছি, এখান থেকে ঠিক এই জায়গায় মাটির দিকে পড়তেছে, আমি h ইজগুলো ডিরেক্টলি লিখে ফেলতে পারি হাফ জি, টাইম লাগছে মনে করলাম বড় হাতের টি, হাফ জি টি স্কোয়ার। দেন এবার কি করছি, এরপরে বলছে পাথর x, প্রথম পাথরটা x মিটার নিচে নামছে। এই যে প্রথম পাথরটা কোথায় চলে আসছে? এই যে x মিটার। তখন আমি আরেকটা পাথরকে কি করছি, এই যে y মিটার নিচে থেকে ফেলছি। ওকে, নিচের দিকে ফেলছি। এখন y মিটার নিচে থেকে যে ফেললাম, সেক্ষেত্রে আমার এই যে h মাইনাস ওয়াই এইগুলো লেখা যাবে হাফ জি টি স্কোয়ার। এখন এই সেম টিটা আমি আবার কার জন্য লিখতে পারবো? এই যে h মাইনাস এক্স, এটার জন্য আমি এই সেম টাইম টি ব্যবহার করব। কেন? কারণ বলছে কি একই সময়ে ভূমিতে পতিত হয়, ধরনের একটা কথা বলছে। তো যেহেতু একই সময়ে ভূমিতে পতিত হয় কথাটা বলছে, এই জিনিসটাকে মাথায় রেখে আমি কি করব, h মাইনাস এক্সের জন্য আমি এখানে হাফ জিটি স্কোয়ারই লিখব। তবে সামনে এখানে আমাকে ভিটি দেওয়া লাগবে। কেন ভিটি দেওয়া লাগবে? কারণ এই প্রথম পাথরটা এখানে আস্তে আস্তে একটা বেগ পেয়ে গেছিলো, সেই বেগটা কত ছিল? ভি। এখন এই ভি বেগটার মান কত আমরা জানি, ইউ প্লাস জি ইন্টু একটা টাইম, যেটা আমরা আবার নাম দিলাম T1। ঠিক আছে, এই যে এক্স পরিমাণ উচ্চতা অতিক্রম করার পরে যে ভি বেগটা আসছে, ভি বেগটা ইকুয়াল টু ইউ প্লাস জি T1 বলা যায়। অথবা চাইলে তুমি এইচ দিয়েও বের করতে পারো। এইচ মানে এখানে এক্স, এইচটা তো এখানে সরণ, তো এখানে এক্স, তো সরণটা তুমি এখানে এক্স লিখতে পারো। এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি কি আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ওই ফর্মুলা দিয়ে যদি আমরা যাই, এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx লেখা যাবে। তো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু তুমি চাইলে √2gx এটা বলতে পারো। ওই ভ্যালুটা এখানে তুমি বসাতে পারো। বসাতে দিলে কি, এই যে √2gx ইন্টু টাইম দেন প্লাস হাফ জি টি স্কোয়ার আসবে। ওকে, তারপরে কনসেপ্টটা কি হচ্ছে? তারপরে কনসেপ্ট হচ্ছে যে এখানে হাফ জি টি স্কোয়ার জায়গায় তুমি h মাইনাস ওয়াই বসে দিতে পারো, যে h মাইনাস এক্স, তারপর √2gx ইন্টু টি প্লাস h মাইনাস ওয়াই। দেন এখান থেকে তুমি খুব ইজিলি y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু √2gx ইন্টু টি এই ধরনের একটা আইডিয়া বিল্ড আপ করতে পারো। দেন এখন এখানে আমাদের যেটা মেইন কাজ চলে আসে, বলছে টাওয়ারের উচ্চতা মানে মেইন টোটাল এইচ যেটা বের করার কথা চলে আসতেছে। আমরা যদি সেই এইচটা বের করতে চাই, কীভাবে বের করব? আমরা বলছিলাম কি, দেখো এই যে এখান থেকে এই যে এখানে আসতে যে টাইমটা লাগে, এখান থেকে আসতে যে টাইমটা লাগে, এই টাইমটা মূলত এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগতো, এইটাকে যদি T1 বলি আর এই টাইমটাকে যদি টি বলি, এই দুইটার যোগফলটা কিন্তু টোটাল টাইমের সমান। অর্থাৎ এই যে টোটাল টাইমটার মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা টি, একটা থাকবে T1। ঠিক আছে, এখন T1 এর জন্য কিন্তু আমরা এই যে একটু যেটা চিন্তা করতেছিলাম, এই যে এক্স ইজ ইকুয়াল টু কি লিখে দিতে পারি, এই যে হাফ জি T1 স্কোয়ার লিখে দিতে পারি। এখান থেকে আমি T1 এর একটা কি পাবো, ভ্যালু পাবো। এখন তুমি যখন এই যে ক্যাপিটাল টি থেকে তুমি T1টা বিয়োগ করে দিবা, তোমার একটা ছোটো হাতে টি চলে আসবে না? দেন ওই ভ্যালুটা তুমি যখন এই যে এই জায়গায় বসাই দিবা, তখন তুমি ওয়াই আর এক্সের একটা কি পেয়ে যাবা, রিলেশন পেয়ে যাবা। তো ওয়াই আর এক্সের রিলেশন যদি পেয়ে যাও, এখন সেই ভ্যালুটা তুমি যদি এখানে বসায় দাও, তাহলে তোমার কি এইচের মান চলে আসবে।
তো এইভাবে করে তুমি চাইলে এই যে এই সিমিলার অঙ্ক আমরা ডাটা দিয়ে ভ্যালু দিয়ে করছিলাম, এখানে চলক দিয়ে করা, এই প্রসেসে করতে থাকলে অঙ্কটা মিলে যাবে। তোমার কাজটা খুবই সিম্পল, শুধু মাথার মধ্যে রাখা যে আচ্ছা প্রথম বস্তুটার যখন এখান থেকে একদম এখানে আসতে সময় লাগছিল ক্যাপিটাল টি, আর প্রথম বস্তুটা এখান থেকে এখানে আসতে সময় লাগছিল কি T1, অ্যান্ড ক্যাপিটাল টি থেকে T1 যদি বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব কি এই যে দুইটা বস্তু যে সমান সময় লাগলো এখান থেকে এখানে আসতে যে সেম টাইমটা লাগলো ওই টাইমটা আমরা পেয়ে যাব। ওকে, অ্যান্ড এখানে মূলত আমরা সেই টাইমটা কিন্তু বের করে ফেলছি। টাইমটি ইজ ইকুয়াল টু মূলত কি y মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 2gx। ওকে, একটা টাইম কিন্তু আমরা বের করে ফেলছি। ওকে, এখন যেটা হচ্ছে কাহিনী, এই ক্যাপিটাল টি এর ভ্যালুটা তোমাকে এখানে কি করতে হবে, বের করতে হবে। কীভাবে বের করবে, এই যে ছোট হাতের টাইমটা পাইছো, ছোট হাতের টাইমটার সাথে তুমি T1টা যোগ করবা। T1 এর মান এখান থেকে তুমি পাচ্ছিলে 2x/g, এই যে t প্লাস T1 এর মান পাচ্ছিলে 2x ডিভাইডেড বাই জি, তার উপরে রুট, আর এখানে টি এর মান তো তুমি পাইছো কি যে y মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 2gx। ওকে, দেন এই দুইটাকে যদি তুমি এখন কি করো, এই যে এই জায়গার মধ্যে টি স্কোয়ার এখানের মধ্যে বসায় দাও, ক্যালকুলেশন করো, এই জিনিসটা কি হয়ে যাবে, প্রুভ হয়ে যাবে। ওকে, বুঝে যাচ্ছে। দেখো এখানে হোল স্কোয়ার করে দেওয়ার পরে জি আর জি এর মধ্যে কী হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে গা, তারপরে গিয়ে তোমার সুন্দর মতো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x জিনিসটা চলে আসবে। ওকে, সো দ্যাটস দ্য থিং। এখানে মোটামুটি এই টাইপের একটা অঙ্ক আমরা অলরেডি করছি, কারণ এটা নিয়ে আলোচনা করলাম না। কি বলছে দেখো, একটি টাওয়ারের শীর্ষবিন্দু থেকে পরন্ত একখণ্ড পাথর 4 মিটার দূরত্বে পৌঁছানো, টাওয়ারের শীর্ষবিন্দু থেকে 16 মিটার নিচে কোনো বিন্দুতে অপর একখণ্ড পাথর নিচে ফেলে দেওয়া হলো, পাথরদ্বয় স্থির অবস্থা থেকে একই সাথে মাটিতে পড়লো। একদম সেম ম্যাথ। তো আমরা যদি এখন এই ম্যাথটা মোটামুটি করে ফেলতে চাই ডিরেক্টলি, দেখো কি বলতেছে, টাওয়ারের শীর্ষবিন্দু থেকে 4 মিটার, শীর্ষবিন্দু থেকে কত মিটার পড়ছে, 4 মিটার পড়ছে, তখন গিয়ে এই যে টাওয়ারের শীর্ষবিন্দু থেকে 4 মিটার যখন আসলো, তখনই টাওয়ারের একদম 16 মিটার নিচে থেকে, এই যে মনে করলাম এটা 16 মিটার নিচে থেকে আমরা কি করলাম, আরেকটা বস্তু জাস্ট ছেড়ে দিলাম। ওকে, তো প্রথম বস্তুটার মনে করতেছি কি, এই যে পুরা এইচ পরিমাণ স্মরণ হওয়ার জন্য লাগবে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। ওকে, লিখলাম। তারপর সেকেন্ড যে বস্তুটা এইচ মাইনাস 16 চিন্তা করতেছি, যে এইচ থেকে এই যে সব টাওয়ারটা একদম ফুললি, যেহেতু আমার এখানে কি এইচ থেকে 16 মিটার, মানে এই যে এতটুকু আর কি, এইচ মাইনাস 16, এই যে এইচ মাইনাস 16 মিটার যেটা আছে এটা ইজ ইকুয়াল টু আমরা কি চিন্তা করব, এইচ মাইনাস 16 মিটারের জন্য আমরা লিখে দিব এই যে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এই সেম টাইমটা আবার কার জন্য লাগবে, এই যে এইচ মাইনাস 4, এই এতটুকু পুরাটার জন্য আমার কিন্তু সেম টাইমটা লাগবে, যেহেতু বলছে একই সাথে মাটিতে পড়ছে, ঠিক আছে না। তো একই সাথে মাটিতে পড়ছে, এই কথাটা যেহেতু বলাই হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে এইচ মাইনাস 4টা ইউজ করবো। কার জন্য, এই যে এইচ মাইনাস 4, এটার জন্য আমরা কি লিখবো, এই যে ভি ইন্টু টি দেন প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এখন ভি এর ভ্যালুটা কীভাবে বের করবো, খুবই সিম্পল হিসাব, ভি ইজগুলো আমরা কি লিখতে পারবো, এই যে রুট ওভার 2g ইন্টু 4 অর্থাৎ 8g। সো এইচ মাইনাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার 8g ইন্টু টাইম দেন প্লাস দিয়ে হাফ ইন্টু জি ইন্টু কি টি স্কোয়ার। এই যেভাবে করে জিনিসটা কিন্তু লেখাই যাচ্ছে। ওকে, সো এইচ মাইনাস 16 ইজ ইকুয়াল টু একটা জিনিস পাইলাম, এটাকে দিলাম 2 নাম্বার, এইচ মাইনাস 4 ইজ ইকুয়াল টু জিনিস পাইলাম, এটাকে দিলাম 3 নাম্বার। এখন যেটা করা যেতে পারে, এখানের মধ্যে 2 নম্বরের ভ্যালুটা যদি আমি এখানে বসায় দিই, এইচ মাইনাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার 8g ইন্টু টি দেন প্লাস এইচ মাইনাস 16, তাহলে এইচ এস কাটাকাটি যাবে, 16টার দিকে চলে আসলে 16 মাইনাস 14 12 হয়ে যাবে, রুট ওভার 8g ইন্টু টি থাকবে, দেন এখান থেকে আমি টি এর মানটা পেয়ে যাব 12 ডিভাইডেড বাই রুট ওভার 8g করে। এই যে টি এর মানটা পেয়ে গেলাম, এই টি এর মানটা যদি এখন আমি এখানে বসায় দিই অথবা এখানে বসায় দিই, যে কোনো এক জায়গায় বসাই দিলাম, তো টি এর মানটা যদি বসাই দিই ধরো এই যে ইজ ইকুয়াল টু 16 প্লাস হাফ জি টি এর মানটা কত পাইতেছি 12 ডিভাইডেড বাই রুট ওভার 8g হোল স্কোয়ার। তাহলে কিন্তু আমার এইচ এর মানটা বের হয়ে যাবে। খেয়াল করে দেখতে পারি আমরা এখানে 16 থাকবে, দেন 1/2 ইন্টু জি থাকবে, 144 ডিভাইডেড বাই 8g থাকবে, তাহলে জি কাটা যাবে 8 দুগুণা 16, সো 2 7 2 8 9, তাহলে 16 প্লাস 9 হয়ে যাবে, অর্থাৎ এইচ এর মানটা আসবে 25 মিটার। ওকে, সো মুদ্রা কথা হলো যে কি, গিভেন ইনফরমেশনগুলোকে একটা ফর্মুলেট করে একটা ইকুয়েশনের মধ্যে এনে জাস্ট তোমার যেগুলো আননোন সেগুলো বের করে ফেলবা, তাহলে কাজটা ডান, তাহলে কাজটা হয়ে যাবে, দ্যাটস ইট। এরপরে কি একই কথা বলছে, 2 মিটার নিচে নামলে 6 মিটার নামবে, সেম ম্যাথ, সো প্রিভিয়াসলি ডান। এই ম্যাথটা আমরা আর দেখতেছি না।
আগের অঙ্কটা দেখে ফেললে তোমরা এটা পেরে যাবা। এরপরে আমরা টাইপ 3-তে চলে আসতেছি, এবং টাইপ 3 কোনটা? শব্দের অঙ্ক, যে কুয়াতে আমার সাউন্ড রিফ্লেক্ট হয়ে শোনা যাচ্ছে, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া, এই ধরনের কিছু ম্যাথ। তো যদি আমরা এগুলো করতে যাই, প্রথম ম্যাথে আসি। কোনো একটি খালি কুয়াতে ঢিল ফেলে দেওয়ায় এত সেকেন্ড পর উহার পতনের শব্দ শোনা গেল, শব্দের বেগ এত হলে কূপের গভীরতা কত? ওকে, সো যদি আমরা অঙ্কটা করতে যাই, প্রথমে চিন্তা করতে হবে এখানে কি, যে পাথরটা পড়তেছে, যতটুকু স্মরণ তৈরি করতেছে, পাথরটা পড়তে পড়তে পাথরটার এখান থেকে এখানে পড়া মিন্স যতগুলো স্মরণ হওয়া, শব্দের এখান থেকে এখানে ওঠা মিন্সও কি ততটুকুই স্মরণ হওয়া। দ্যাট মিন্স আমরা এখানে কি করতে পারতেছি, আমরা এখানে খুব সিম্পল লিখতে পারতেছি, সিম্পল ওয়েতে, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ফর হুম, পাথর যেটা পড়তেছে তার জন্য যে টাইমটা লাগতেছে সেটাকে আমরা T1 বললাম। ওকে, আর শব্দ যে উপরের দিকে উঠতেছে ঠিক সেম পরিমাণ স্মরণ, শব্দের বেগ ইন্টু টাইম, যেহেতু শব্দের বেগ সমাবেগ ইন্টু সময় করলে আমি স্মরণ পেয়ে যাব, ওই কাজটা আমি এখানে করলাম। ওকে, এখন দেখো এখানে আমি T2 লিখছি, T1টা হলো যে পাথরের পতনকাল, আর T2টা মূলত এখানে হলো যে শব্দের ভ্রমণকাল, মানে শব্দটা যে নিচ থেকে উপরে উঠতেছে ওই ভ্রমণকালটা। তো এখন T1 এর সাথে যখন তুমি T2-কে যোগ করবা, তোমার আসবে 7.5 and 7/10 পয়েন্ট, অর্থাৎ 7×10 70 যোগ 77 77/10 7.7 সেকেন্ড। ওকে, এখন কথাটা এটা না, এখন কথাটা হলো যে আমাদেরকে তো বের করতে হবে এইচ এর মান, ঠিক আছে? এখন আমি এইচ এর মানটা বের করবো কীভাবে? খুবই সিম্পল ওয়েতে যাব। আমাকে কিন্তু জিজ্ঞেস করছে কূপের গভীরতা কত, আমি যে সিম্পল ওয়েটাতে যাবো, সিম্পল ওয়েটা কি দেখো, আমরা এই এইচ আর এইচকে কী করবো, সেম চিন্তা করবো, অর্থাৎ ইউ T1 দেন প্লাস দিয়ে হাফ জি T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা চিন্তা করবো VS ইন্টু T2। ওকে, কারণ এইচ তো সেম। এখন এখানে ঢিল ফেলে দিছি, মানে ইউর মানটা 0 চিন্তা করে ফেলবো, তাহলে হাফ ইন্টু জি এর জায়গায় 32 চিন্তা করবো, ইন্টু T1 স্কোয়ার দিব, আর ভিএসটা কত বলছে 1120, 1120 রাখবো, ইন্টু T2 জায়গায় আমি কি লিখবো 7.7 মাইনাস T1 লিখবো, বিকজ এই যে এই T2টা হলো যে কি তোমার 7.7 থেকে মাইনাস T1 আর কি, এতটুকুটাই মূলত কি T2, ঠিক আছে? এখন কথা হলো যে 16 T1 স্কোয়ার, দেন এখানে যদি তুমি গুণ করে ফেলতা, গুণ করলে কি পাইতা 1120 ইন্টু 7.7 মাইনাস 1120 ইন্টু T1, এখান থেকে তুমি T1 এর একটা ভ্যালু পেয়ে যাইতা। সো এরপরে যদি তুমি T1 এর ভ্যালুটা পাইলা, এই T1 এর ভ্যালুটা যদি তুমি কোথায় বসায় দাও, এইখানে বসায় দাও, তাহলে তোমার কি চলে আসবে, এইচ এর ভ্যালু চলে আসবে। ওকে, দ্যাটস দ্য গেম, সহজ হিসাব। তুমি প্রথমে কি করলা, যে পাথরটা পড়তেছিল, পাথরের যে পতনকাল আর শব্দ যেটা উঠতেছিল, শব্দ যেটা উড্ডয়নকাল, এই দুটাকে সমান ধরে নিলে, এই দুটাকে আলাদা আলাদা ইকুয়েশন বের করলা, 1 নং আর 2 নং, এই দুটাকে সমান ধরে দেন তুমি এই যে T1 প্লাস T2 যেটা তোমাকে দেওয়া আছে, দেখো এত সেকেন্ড পর শব্দটা শোনা গেছে, দ্যাট মিন্স পাথর পড়ার এত সেকেন্ড পর শব্দ শুনছে, তাহলে পাথরটা পড়তে আর শব্দটা উঠতে টোটাল এত সময় লাগছে, সেই হিসাবে T1 প্লাস T2 এত লিখলাম, লিখে দেন এখান থেকে আমি কী করলাম, এখান থেকে খুব সিম্পল হয়তো আমি T1 এর ভ্যালু বের করলাম, T1 এর ভ্যালু বের করার পরে তুমি ইজিলি T1 এর ভ্যালুটা বসিয়ে দিয়ে এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারো, অথবা T1 থেকে T2 বের করো, T2টাকে বসিয়ে দাও, তাও তুমি এইচ এর ভ্যালু বের করতে পারো। দ্যাটস দ্য ম্যাথ। তো এই ধরনের ম্যাথ আবারও আছে, সেম জিনিস, একই ধরনের কথা, এখানে শুধু টাইমটাকে 7.7 সেকেন্ড না দিয়ে 4 সেকেন্ড বলে দিছে, দ্যাটস ওয়াই এটাকে আমি আবার বলতেছি প্রিভিয়াসলি ডান। ওকে, এটাও তোমরা পারবা। এরপরটাতে কী করছে দেখো, একটি পাথরকে চূড়া থেকে এত মিটার পার সেকেন্ড বেগে ফেলছে, সো এইচের যে ভ্যালুটা আমরা লিখতেছি ইউ T1 প্লাস হাফ জি T1 স্কোয়ার, ইউ এর জায়গায় কি লিখতেছি 23.1 ইন্টু T1 দেন প্লাস দিয়ে 4.9 ইন্টু কি T1 স্কোয়ার, এটা লিখলাম। আর দেন 3 সেকেন্ড পরে একই স্থান থেকে অপর একখণ্ড পাথর ফেলে দেওয়া হইল। ও আচ্ছা, এখানে তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়ে গেলো, এটা কুয়ার অঙ্ক না, আমি তো কুয়ার অঙ্ক চিন্তা করে ডিরেক্টলি লিখে ফেলতেছিলাম, পরে কূপ দেখে মনে বলছিলাম কুয়া, পরে দেখতেছি না। ওকে, সো আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনটা বলছে একখণ্ড পাথর টাওয়ারের চূড়া থেকে এত বেগে ঘাড়ের উপরে নিক্ষেপ করা হলো এবং এই 3 সেকেন্ড পরে একই স্থান থেকে অপর একখণ্ড পাথর নিচে ফেলে দেওয়া হলো, এরা একই সাথে ভূমিতে পড়ে। ওকে, সো বলা হচ্ছে কি দেখো, এই হলো আমার টাওয়ার, এই টাওয়ার থেকে একজনকে আমি উপর দিকে থ্রো করছি কত বেগে,
23.1 মিটার পার সেকেন্ড বেগে, অ্যান্ড এটা উপরে উঠে দেন আবার নিচে পড়ে এখানে আসলো। 3 সেকেন্ড পর এখান থেকে আমি আরেকটা পাথরকে নিচের দিকে ফেলে দিলাম। তো প্রথম পাথরটার যতক্ষণ সময় লাগছে মাটিতে আসতে, পরেরটা তার থেকে 3 সেকেন্ড সময় কম লেগেছে। দ্যাট মিন্স যদি আমি চিন্তা করি দ্বিতীয় পাথরের জন্য যদি চিন্তা করি h = ½ g/t², প্রথম পাথরের জন্য আমাকে চিন্তা করতে হবে h = -u ইন্টু টাইম প্লাস 3 সেকেন্ড বেশি যোগ করতে হবে। কেন? কারণ হলো যে 3 সেকেন্ড পরে আমি দ্বিতীয় পাথরটা ফেলেছিলাম। সো দ্বিতীয় পাথরের জন্য যদি সময় লাগে t সেকেন্ড, প্রথম পাথরটার উপরে উঠে আবার নিচে নামতে সময় লাগবে 3 সেকেন্ড এক্সট্রা। যেহেতু সেকেন্ড পাথরটা আমি 3 সেকেন্ড পরে ফেলেছি, দ্যাটস ওয়াই প্রথম পাথরের দ্বিতীয় পাথরের তুলনায় 3 সেকেন্ড বেশি সময় লেগেছে এখানে আসতে। যেহেতু ওরা দুইজন একই সাথে মাটিতে পড়েছে, দ্যাটস ওয়াই আমি এই কথাটা বলতে পারছি। তাহলে h = -ut+3, দেন প্লাস দিয়ে কি ½ g/t+3² তো দুইটার h যেহেতু সমান, তাহলে এই যে ½ g/t² = -ut-3u, দেন প্লাস ½ g/t² প্লাস 3 × t × t মানে 60, দেন প্লাস 9। দেন এইখান থেকে সলভ করে আমি পেয়ে যাবো কিসের মান? t এর মান। মনে রাখা ভালো, বলে রাখা ভালো, এখানে কিন্তু u দেওয়া আছে, ইউটা কত গিভেন 23.1। তো এখান থেকে আমি যদি টি এর মানটা পেয়ে যাই, এই টি এর মানটা আমি এখানে যদি বসাই দিই, আমি কিসের মান পেয়ে যাব? এইচ এর মানটাও পেয়ে যাব। এই অঙ্কটা ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, বিকজ আমার কাছে ক্যালকুলেটর নেই, আর দ্বিতীয়ত হলো যে স্লোলি করতে পারবো না, দ্যাটস ওয়াই। কি অবস্থা আশিক ভাই? আচ্ছা, সো এতটুকু যদি আমাদের ডান হয়ে যায়, আমরা এখন পরের অঙ্কে চলে যেতে পারি। পরের অঙ্কগুলো টাইপ 4। ওকে, টাইপ 4-এর একটু আগে একটা অঙ্ক করলাম, এটাও টাইপ 4-এরই ছিল, একটু স্লাইড আগে পিছু হয়ে গেছে, যাই হোক। সো টাইপ 4-এর মধ্যে আবার একটা অঙ্ক আসতেছে, দেখতেছি এখানে পতনের শেষ সেকেন্ডের কথা বলছে। ওকে, লেটস টেক দিস থিংস, দেখি কোন অঙ্ক আসে। এই অঙ্কটা আমরা করব, তারপরে এই অঙ্কটাও করব। ওকে, এরপরে তো নতুন চ্যাপ্টারে চলে যাবো। ওকে, তাহলে আমাদের 9C-র লাস্ট টাইপ, 9C-র দুটো অঙ্ক বাকি আছে, দুটো অঙ্ক করলে আমাদের 9C শেষ। কী বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে একটি খাড়া টাওয়ার শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ছেড়ে দেওয়া হলো। ওকে, কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার এত অংশ অতিক্রম করে। লেট মি চেক সামথিং। ওকে, পানির অঙ্কগুলো ছিল, মানে কূপের অঙ্কগুলো ছিল টাইপ 3, এরপরে টাইপ 3 অঙ্কের পরে টাইপ 4 একটা অঙ্ক একটু স্লাইড আগে পরে হয়ে গেছে। যাই হোক, এই টাইপ 3 অঙ্কটা আমরা করলাম। কারণ টাইপ 3 মোটামুটি সবগুলো অঙ্ক মূলত এরকমই, যেখানে মূলত কী কাজে লাগতেছে, টি-তম সেকেন্ডের বা উপরে উঠছে নিচে নামতেছে। মোটামুটি যদি খেয়াল করে দেখো, 9C-তে কিন্তু নিউ কোনো ফর্মুলা নেই, পিছনের ফর্মুলা বারবার ইউজ হতেছে, কেসগুলো চেঞ্জ হতেছে, আর বাংলা কথা নিয়ে একটু হালকা কথার মারপেচ এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো আমরা কথার মারপেচে পড়বো না, এই ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা লাগবে। তো কি বলছে দেখা, একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ছেড়ে দেওয়া হলো, কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার এত অংশ অতিক্রম করে। সো শেষতম সেকেন্ড আমরা যদি চিন্তা করি, ধরি টাওয়ারের টি সেকেন্ড সময় টাওয়ারের শীর্ষ থেকে টি সেকেন্ড সময় লেগেছে কোথায় আসতে? মাটিতে আসতে। সুতরাং আমরা বলতে পারি সুতরাং শেষতম সেকেন্ড মিন্স টি-তম সেকেন্ড। কথাটা যেটা বললাম, যেহেতু টাওয়ারের শীর্ষবিন্দু থেকে মাটিতে আস্তে আস্তে টি সেকেন্ড সময় লেগেছে, দ্যাট মিন্স শেষতম সেকেন্ড বলতে আমরা বুঝবো টি-তম সেকেন্ড। ওকে, তাহলে টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি হয় উচ্চতার 8/9 অংশ, সো 8/9h = u, দেন প্লাস ½ × g × 2t - 1। ওকে, অ্যান্ড আমরা অলরেডি জানি যে একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে যখন ছেড়ে দেওয়া হয়, আদিবেগ যখন তার কী থাকে, 0 থাকে, অ্যান্ড টাইম যখন তার t সেকেন্ড টাইম লাগে, সেক্ষেত্রে এই চিজগুলো কি লেখা লাগে, ½ × g × t² লেখা যায়, কারণ তার টোটাল সময় লাগছে t সেকেন্ড, আর সর্বোচ্চ সরণ বা অতিক্রান্ত সরণটা হলো h, তাহলে এই চিজগুলো কি লেখা যাবে, ½ g/t² লেখা যাবে। তো সেই হিসাবে যদি আমরা এখানে 8/9 দিলাম, h এর জায়গায় লিখে দিলাম ½ g/t², আর এখানে u প্লাস ½ ইউর মানটা 0, যেহেতু এখানে আমি ছাড়ছি জাস্ট, কোনো আদিবেগ যেহেতু নাই, ½ × g × 2t - 1। তো আর যদি সাজায় লিখতে চাই 4/9 × g/t²
আর ইজ ইকুয়াল টু দিয়ে হাফ ইন্টু জি ইন্টু 2t মাইনাস 1। ভালো কথা, এই জি আর এই জি কাটলাম, দেন 4 দুগুণ আবার এখানে 8 লিখে দেওয়া যাবে। সো 8/9 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2t মাইনাস 1। আমি যদি গুণ করে দিই তাহলে 8t স্কোয়ার মাইনাস 18 প্লাস 18t প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। কারণ এখান থেকে আমি সলভ করলে কি পাবো, এখান থেকে আমি সলভ করলে অবশ্যই টি এর মান পাবো। ওকে, টি এর মান কেমন হবে, 8 নং 72, 18কে যদি 72 ভাঙতে চাই, মানে টি এর মান বের করার জন্য তুমি অলরেডি যেটা করতে পারো, মাইনাস বি, সো 18 দিলা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 18 স্কোয়ার দিলা মাইনাস 4ac, অর্থাৎ 4 ইন্টু 8 ইন্টু 9 দিলা ডিভাইডেড বাই 2a, অর্থাৎ 3 ইন্টু 8 দিলা। এখান থেকে তুমি টি এর ভ্যালুটা পাবা। এই যে টি এর ভ্যালু পাচ্ছ, এই টি এর ভ্যালু যদি তুমি এখানে বসিয়ে দাও, অথবা এই টি এর ভ্যালুটা যদি তুমি এখানে বসিয়ে দাও, তুমি কি পেয়ে যাবা, এইচ এর মান অথবা টাওয়ারের উচ্চতার মানটা পেয়ে যাবা। তো এভাবে করে তুমি কি বের করে ফেলতে পারতেছো, টাওয়ারের উচ্চতা নির্ণয় করে ফেলতে পারতেছো। নাও একদম লাস্ট মেতে চলে আসতেছি আমরা, কারণ এরপরে আমরা চলে যাবো আমাদের লাস্ট চ্যাপ্টার 9D-তে। এটা মোটামুটি একটা না প্রায় 4 ঘন্টার মতো আমরা ক্লাস নিয়ে ফেলেছি, 4 আওয়ার প্লাস আর কি। সো আসো আমরা শেষ করে ফেলি। তো এখানে কি বলছে দেখো, ভূমি হতে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। সো এখান থেকে একটা রকেট সোজা এখানে উঠছে, উঠে এই যে বৃহত্তম উচ্চতায় বিস্ফোরিত হয়েছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এই যে এখান থেকে যে থ্রো করছি বা এখান থেকে যে রকেটটা গেছে, কত বেগে গেছে, রুট ওভার 2gy। ওকে, এটা কি এখানে গিয়ে এটা তার কি উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি সর্বোচ্চ উচ্চতা ইজ ইকুয়াল টু হলো যে আদি বেগ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তো এখানে আদি বেগটা কত, রুট ওভার 2gy। তো রুট ওভার 2gy এর উপরে যদি হোল স্কোয়ার করি তাহলে শুধু কি থাকবে, 2gy থাকবে। তাহলে 2gy কে যদি 2g দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, y পেয়ে যাব। তাহলে আমার কোন উচ্চতায় গিয়ে বিস্ফোরণ হয়েছে, y পরিমাণ বা সর্বোচ্চ উচ্চতায়। এরপরে কি বলছো দেখো, রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরত্বে। সো এখান থেকে এই এতটুকু দূরত্ব হলো যে x মিটার দূরত্বে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে, অর্থাৎ এখান থেকে বিস্ফোরণের শব্দ এখানে আসছে। খেয়াল করো ব্যাপারটা, এই যে এখান থেকে বিস্ফোরণের শব্দ এখানে আসছে, যে সময় লাগছে এখান থেকে বিস্ফোরণের শব্দ এখানে যেতে তার থেকে সময় বেশি লাগছে একটু, 1/n সেকেন্ড। আমি যদি চিন্তা করি এখান থেকে শব্দ এখানে আসতে সময় লাগছে t1 সেকেন্ড, আর এখান থেকে শব্দ এখানে আসতে সময় লাগছে t2 সেকেন্ড। বলার চেষ্টা করা হচ্ছে যে t2 মাইনাস t1 ইজ ইকুয়াল টু 1/n। তো এটা আমরা কীভাবে বুঝবো, এটা থেকে আমাদের কী করতে বলছে, এখান থেকে আমাদেরকে বলছে শব্দের গতিবেগ বা ভি বের করতে। খেয়াল করে দেখো, এতটুকু y দূরত্ব, এতটুকু x দূরত্ব, তাহলে অবশ্যই আমার যে অতিভুজটা আছে এই দূরত্বটা কী হবে, রুট ওভার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কোয়েশ্চেন অনুযায়ী y ইজ ইকুয়াল টু শব্দের বেগ ইন্টু টাইম 1, আর এই যে পিথাগোরাসের সূত্র করে যে আমি অতিভুজটা পেলাম, এই যে অতিভুজের দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু শব্দের বেগ ইন্টু টাইম 2। এখন এরপরে যদি আমি টাইম 1 ইজ ইকুয়াল টু লিখতে চাই ওয়াই বাই শব্দের বেগ, কোনো সমস্যা আছে নাই। টাইম 2 ইজ ইকুয়াল টু যদি লিখতে চাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই শব্দের বেগ, কোনো সমস্যা আছে নাই। এরপর যদি আমি দুটাকে বিয়োগ করে দিই, t2 থেকে যদি আমি t1কে বিয়োগ করে লিখি 1/n, সমস্যা আছে নাই। তারপর যদি আমি এখানে কমন নিয়ে এই যে 1/vs কমন নিয়ে ফেলছি, তারপর t2-র জন্য আমাদের কি আসতেছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এখানে t1-এর জন্য তো y ইজ ইকুয়াল টু 1/n। আশা করি সমস্যা নেই। এখান থেকে যদি আমি কোনাকুনি গুণ করে ফেলি, vs মানে শব্দের বেগ ইজ ইকুয়াল টু লেখা যাবে n ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। অ্যান্ড এটাই কিন্তু আলটিমেটলি এখানে কি হয়েছে, প্রুফ করতে বলা হয়েছে। সো এভাবে করে আমরা মোটামুটি আমাদের যে ফান্ডামেন্টাল ফর্মুলাগুলো আছে শব্দের বেগের ফর্মুলার মধ্যে, এখানে h ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ সমবেগে যখন চলতেছে তখন আমরা s ইজ ইকুয়াল টু ভিটি ইউজ করতে পারি। এ ধরনের ফান্ডামেন্টাল যে ফর্মুলা বা ফান্ডামেন্টাল যে কথাবার্তাগুলো আছে এগুলো আমরা ইউজ করে যদি ফেলি, তাহলেই আমাদের এই ম্যাথ চ্যাপ্টারটা অ্যাপ্লিকেশনটা খুবই ইজি হয়ে যায় আর কি। সো আমাদের 9C শেষ। 9Cর মধ্যে আমরা h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারের ফর্মুলা থেকে শুরু করে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা h ইজ ইকুয়াল টু স্কোয়ার বাই 2g থেকে শুরু করে এভরি সেগমেন্ট আমরা দেখে ফেলেছি। সো আশা করা যাচ্ছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো আমরা যদি একটু সাম আপ করতে চাই, আমরা একটা মেজর ফর্মুলা মাইনর ফর্মুলা একটা স্লাইড ক্রিয়েট করে সাম আপ করে ফেলি, এরপর আমরা 90-তে চলে যাব। তো প্রথমত 3টা কেস ছিল। কেস নাম্বার 1, কেস নাম্বার 1টা যদি আমরা চিন্তা করি কি, কোনো একটা অবজেক্টকে উপর থেকে জাস্ট নিচে ছেড়ে দিচ্ছি,
তো ইউ এর মানটা এক্ষেত্রে 0 চিন্তা করা যেতে পারে, ইউ এর মানটা ইউ চিন্তা করা যেতে পারে। যখন আমরা জাস্ট ছেড়ে দিব তখন ইউ ইজ ইকুয়াল টু 0, আর নর্মালি ইউ এর যদি কোনো ভ্যালু থাকে সেটাও থাকতে পারে আর কি। তো মনে করলাম ইউটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, ভিটাও কাজ করবে নিচের দিকে, জিটাও কাজ করবে নিচের দিকে, টিটাও কাজ করবে নিচের দিকে। সেক্ষেত্রে ফর্মুলা হবে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি ইজ ইকুয়াল টু হবে ইউ প্লাস জিটি, অ্যান্ড এইচ টি, টিতম সেকেন্ডের সূত্র এইচ টি ইজ ইকুয়াল টু হবে ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। দেন কেস টুটা কি, কেস টুটা হলো খুবই সিম্পল, নিচ থেকে উপরের দিকে মারবো। কোনো একটা অবজেক্টকে যদি নিচ থেকে উপরে মারি, ইউটা উপরে গেল, ভিটা উপরে গেল, জিটা নিচে চলে আসছে, বাট এইচটা আবার কি উপরে যাচ্ছে। দেন সেক্ষেত্রে যদি আমরা কি করি, ফর্মুলাগুলো লিখি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, আর এইচ টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। অ্যান্ড এখানে কিছু স্পেশাল কেস ছিল যে সর্বোচ্চ এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ইউ স্কোয়ার বাই 2g, আর টাইমের কথাটা কি লেখা যায়, টাইম ইজ ইকুয়াল টু লেখা যায় 2u বাই জি। আর থার্ড যে কেসটা ছিল মোর আননোন কেস, এটা হচ্ছে কোনো একটা অবস্থাকে উপর থেকে উপর দিকে থ্রো করলা, ইউটা উপর দিয়ে গেছে গা, আর বাকি সব কি নিচের দিকে কাজ করতেছে। সেক্ষেত্রে ফর্মুলার মধ্যে শুধু চেঞ্জ কি, ইউ এর সামনে একটা মাইনাস চলে আসবে, আর বাকি সব কিছু সেমই থাকবে। ওকে, সো এগুলোই আমার মোটামুটি ফর্মুলা যেগুলো আমাদের এখানে চ্যাপ্টারটাতে লাগছিল। আশা করা যাচ্ছে যে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। সো দ্যাটস ইট ফর টুডে। এরপরে আমরা 9D শুরু করব। সো ওয়েট ফর দ্য ক্লাস। টাটা, বাই বাই, সি ইউ সুন।